নমস্কার। থ্রিল, সাসপেন্স এবং অ্যাডভেঞ্চার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরিতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য রইল একটি বিশেষ গল্প, লেখিকা সৃজা মুখার্জির কলমে মস্তিষ্কের শিকারী। চলুন শুনে নেওয়া যাক। আমার বাংলার বিকেল 4টের গপ্পে গপ্পে রহস্য প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন 4:01। আর আমি রিয়া এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা শুরু করব আমাদের আজকের জমজমাটি আড্ডা। তবে তার আগে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজ আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত লেখক বিমল বাবু, শ্রীমান বিমল কুমার সেন। নমস্কার জানাই সমস্ত দর্শক বন্ধুদের। টিম আমার বাংলার তরফ থেকে আজ আমরা হাজির হয়েছি এক দুর্দান্ত কাহিনী আপনাদের সামনে তুলে ধরার অভিপ্রায়ে। এক হাড় হিম করা ঘটনা যা পুলিশকে অবধি চমকে দিয়েছিল, মানুষকে বোধহয় ভাবতে বাধ্য করেছিল সমাজে কিছু পচে যাওয়া কাঠামো নিয়ে। সালটা 2005, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। সমগ্র কলকাতা জুড়ে একের পর এক মোট 6টি খুন। পুলিশ হতবাক, বিভ্রান্ত, নেই কোনো ক্লু। গোয়েন্দাগিরি করেন যারা, তারাও তখন একেবারেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে অতল সাগরে খুঁজে বেড়াচ্ছেন একটা প্রমাণ, একটা ক্লু। শহর জুড়ে খুন হচ্ছিলেন সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা, নামকরা বিজনেসম্যান থেকে অ্যাডভোকেট, ডাক্তার কিংবা নেতা মন্ত্রী, কেউই বাদ পড়েনি সেদিন। মানুষের মধ্যে বাড়ছিল আতঙ্ক, হতাশা, কমছিল পুলিশের প্রতি বিশ্বাস। ঠিক এমন অবস্থায় যখন পুলিশ গোয়েন্দা বিভাগ হাল ছেড়ে বসে আছেন, একটা কুকুর সলভ করে ফেলে এই কেসটি। কি অবাক হচ্ছেন তো? হয়তো ভাবছেন একটি কুকুর কি করে একটা কেস সলভ করলো, তাও আবার সিরিয়াল কিলিং এর মতো এত জটিল একখানা কেস, যা গোয়েন্দা থেকে পুলিশ বিভাগ, মিনিস্টার থেকে সাধারণ মানুষ সকলের ঘুম উড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। আজ আপনাদের সেই গল্প বলবো এমন এক সিরিয়াল কিলারের গল্প যে কিনা পুলিশকে অবধি ঘোল খাইয়ে ছেড়েছিল। তাহলে চলুন শুরু করা যাক সেই হাড় হিম করা খুনের কাহিনী, যা আপনাকে নিয়ে যাবে সিরিয়াল কিলিং এর এক অন্ধকার দুনিয়ায়। প্রশ্ন জাগবে আপনার মনে, আতঙ্কের হাতছানি অনুভব করবেন আপনিও। খুব মনোযোগ সহকারে এই ডকুমেন্টারিটা পর্যবেক্ষণ করছিলেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অঞ্চলের একটি পুরনো দোতলা লাল ইটের বাড়ি মনোহরা ভবনের অধিপতি, বছর 38-এর একজন সাবেক ক্রাইম সাইকোলজিস্ট অনির্বাণ বসু। হঠাৎ তার গুপ্তচর মতিলাল তাকে ফোন করে জানালো যে টিভিতে নাকি একজন নামকরা ব্যক্তির খুনের বিষয় দেখানো হচ্ছে আজকের বাংলা চ্যানেলে। তিনি নাকি আজকেই খুন হয়েছেন। মতিলালের কথা মতন চ্যানেল ঘুরিয়ে আজকের বাংলা খুললেন অনির্বাণ। খুন, কলকাতার বুকে খুন। কলকাতায় খুন হলেন প্রাইম ডিফেন্স অ্যাডভাইজার গৌরব সেন। কলকাতা হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টেও কেস জিতেছেন তিনি। শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, পুলিশ তদন্তে নেমেছে। এখনো অবধি পাওয়া যায়নি কোনো ক্লু। খুন না আত্মহত্যা, সেই জট এখনো পরিষ্কার নয়। গৌরব সেনের পরিবার প্রশ্ন তুলছে খুনের, আবার অনেকের দাবি গৌরব সেন নাকি সুইসাইড করেছেন। পুলিশ আশ্বাস দিয়েছেন তারা খুব দ্রুত জট খুলবেন, কিন্তু তাদের হাতে নেই কোনো ক্লু। টিভিতে খবর চলাকালীন হঠাৎ রাজশেখর বাবু ফোন করলেন অনির্বাণকে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল, কড়া মেজাজের, চতুর, অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা। বছর 30-এর পুলিশি জীবনে শতাধিক জটিল কেস সমাধান করেছেন এই মানুষটি। অনির্বাণের সঙ্গে তার সখ্যতা বহুদিনের। হঠাৎ ওনার ফোন পেয়ে একটু বিস্মিতই হলেন অনির্বাণ। দরকার ছাড়া উনি সেভাবে ফোন করেন না।
টিভিটা মিউট করে ফোনটা ধরলেন। হ্যাঁ দাদা বলুন। কেমন আছো হে? কতদিন কোনো খবর নেই। ওই চলছে দাদা, আপনি কেমন? সে চলে যাচ্ছে কোনো রকম, তবে আমি ভাবিনি যে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে। না না দাদা, এভাবে বলবেন না। আপনাদের কি করে ভুলি বলুন তো। সত্যি বলতে হোটেলের কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম মাঝের কয়েকদিন, তাই আর কি যোগাযোগ করা হয়ে ওঠেনি। সে নয় বুঝলাম যে হোটেলের কাজ নিয়ে ব্যস্ত, তা খবর কি শুনছো আজকাল? না কাজের চাপে তাও বন্ধ? কেন বলুন তো? আজকের মার্ডার কেসটা নিয়ে কথা আছে, টিভিতে দেখেছো নিশ্চয়ই। অনির্বাণ মনে মনে বুঝে ফেললেন রাজশেখর বাবুর তাকে ফোন করার আসল কারণটা কি। হ্যাঁ স্যার, কেসটা তো দেখলাম নিউজে, বেশ রহস্যজনক এবং জটিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। কোথায়? লালবাজার। কিন্তু কেন? ওই কেসটা নিয়েই একটু কথা আছে। কিন্তু দাদা আমি। হ্যাঁ তুমি অনেক হোটেল সামলেছো, এবার গোয়েন্দাগিরির পালা। কিন্তু কোনো কিন্তু নয়, আজকে সন্ধ্যেটা আমাদের সঙ্গেই লালবাজারে কাটাও। চলে এসো, তোমায় দরকার। চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, উচ্চতা ওই 5 ফুট 4 ইঞ্চি মতো, পোশাক আশাকের ছিঁড়ি ছাঁট নেই। ওনার কাছে স্টাইল হচ্ছে বিলাসিতা, খাওয়া দাওয়া ভীষণ নেবে, তবে বিরিয়ানি হলে ব্যাপারখানা বেশ আলাদাই হয়ে যায়। শান্ত সৌম্য গম্ভীর এই মানুষটি অনির্বাণ, এবং সেই আসলে বর্তমান কলকাতার পুলিশের সবচেয়ে খাতিরের লোক। কলকাতার কোনো জায়গায় খুনের ঘটনা ঘটলেই সবার আগে ডাক পড়ে এই ভদ্রলোকের। হোটেলের ব্যবসা সামলে গোয়েন্দাগিরি তার নেশা এবং পেশা। অনির্বাণ রাজশেখর বাবুর সঙ্গে পজিটিভলি কনভারসেশন এন্ড করে আবার খবরে মন দিলেন। কেসের সম্বন্ধে আরও ডিটেইলস নিউজ চ্যানেলে মন দিয়ে শুনতে লাগলেন। মনস্থির করলেন একটু পরেই সে লালবাজারের দিকে যাবেন। কিন্তু এই তুমি এখন এগুলো দেখা বন্ধ করে একটু ছেলেটাকে গিয়ে পড়তে বসাও না। কিছুতেই পড়তে চাইছে না, সামনেই তো পরীক্ষা, না পড়লে তো ফেল করবে। অনির্বাণ কিছু বুঝে ওঠার পূর্বেই দোতলা থেকে নেমে ড্রয়িং রুমে ঢুকেই পারমিতা টিভিটা অফ করে দিলেন, ঠিক সেই বিনা মেঘে বজ্রপাতের মতো। এই ধাক্কাটা সামলে নিয়ে অনির্বাণ ভীষণ শান্ত গলায় বললেন, তুমি দেখো না, পড়তে না চাইলে জোর করো না। টিভিটা দুম করে অফ করলে কেন? রিমোটটা দাও। পারমিতা রেগে গিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, হ্যাঁ, সংসার সামলাবো আমি, ছেলেকে দেখবো আমি, আর আপনি কি করবেন? কলকাতা শহরে চক্কর কেটে কেটে গোয়েন্দাগিরি করে বেড়াবেন। বাইরে গোয়েন্দা, বাড়িতে দিন রাত গোয়েন্দার ডকুমেন্টারি, সারা ঘর জুড়ে শার্লক হোমস, ফেলুদা, কাকাবাবুর বই। সংসারের দিকে তোমার কোনো খেয়াল আছে আদৌ? ব্যবসাটা ডাউন যাচ্ছে, সেদিকেও নজর নেই। বলি এরপরে তো বাড়িতে নুন আনতে পান্তা ফুরাবে, সে খেয়াল আছে? না এখনো কে কোথায় খুন হলো ওই ভাবছো? পারমিতার কথায় বড্ড বিরক্তি বোধ করলেন অনির্বাণ। সে বিয়ে করেছে বছর 9 হলো, একজন সন্তানের পিতাও বটে, কিন্তু আদতে সে একেবারেই সংসারী নয়। বাড়ির কাজ থেকে শুরু করে ব্যবসা, ছেলেকে সামলানো সব কিছুই দেখেন পারমিতা, অনির্বাণের স্ত্রী। 36 বছরের বুদ্ধিমতী, ধৈর্যশীলা, সহানুভূতিশীল, সাহিত্যপ্রেমী এক নারী। কোনো কথা না বলেই খুব বিরক্ত হয়ে সোফা থেকে উঠে গেলেন অনির্বাণ। ঝগড়ায় তার রুচি নেই। বাড়ি থেকে বেরিয়েই যাযাবরের মতো অনির্বাণ তার পুরনো 4 হুইলারটা নিয়ে কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলেন। গন্তব্য লালবাজার। মস্তিষ্কে চলছে মগজ ধোলাই। মীনাক্ষী দেবীর কেসটা সলভ করে আলাদাই আনন্দ পেয়েছিলেন তিনি। এবার আবার একটা নতুন কেস। লালবাজারে গাড়ি ঢুকতেই রাজশেখর নিজে এসে অনির্বাণকে নিজের কেবিনে নিয়ে গেলেন। লোকে লুকিং স্ট্রেসড? না না, সেরকম কিছু না। আমার কথা ছাড়ুন, আপনি বলুন দাদা, হঠাৎ আজ আমার দরকার পড়লো, কি ব্যাপার? যেহেতু হাই প্রোফাইল তাই তোমায় এইটা দেখতে হবে। আপনি থাকতে আমি? না, আমি থাকবো না। কিছুদিনের জন্য দার্জিলিংয়ে যাচ্ছি একটা পলিটিক্যাল ম্যাটারে। ও, তোমাকেই কিন্তু এবার সবটুকু দেখে নিতে হবে ভাই। আমার অবর্তমানে মাই অল পাওয়ার ইজ ইয়োর্স।
আপনি অনেক বড় একটি দায়িত্ব দিলেন দাদা। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো। I will try my level best to keep your faith alive. I know you can solve it. I trust you, Anirban. I completely trust you. তবে কেসটা বেশ জটিল, লকড রুম মিস্ট্রি। কি ক্লু পেয়েছেন? দেয়ালের কান আছে অনির্বাণ। 32 বছরের প্রাইম ডিফেন্স অ্যাডভোকেটের কেস এটা। আমরা যা যা প্রুফ কালেক্ট করেছি তোমায় সব মেইল করে দেবো। ইট ইজ নট সেফ টু ডিসকাস সাচ থিংস হিয়ার। ইটস এ টপ কপ টাইপ কনফিডেন্সিয়াল কেস। ডোন্ট ইনভলভ মেনি পিপল ইনটু ইট। ওকে ওকে স্যার, নো ইস্যু। আজ তাহলে উঠি। কথোপকথন শেষে অনির্বাণ লালবাজার থেকে বেরিয়ে সোজা গেলেন 203/B সুকান্ত রোডের বিখ্যাত বিরিয়ানির দোকান দ্য বিরিয়ানি হল্টে। বেরোনোর সময় রাজশেখরবাবু এসেছিলেন তাকে গাড়ি পর্যন্ত ছাড়তে। দ্য বিরিয়ানি হল্টে নিজের পছন্দের বিরিয়ানি খেতে খেতে তিনি ফোন করলেন নিজের গোয়েন্দা ভিজনের একমাত্র সঙ্গী মলয় মুখার্জিকে। অনির্বাণের কলেজ জীবনের বন্ধু, পেশায় ইঞ্জিনিয়ার, মস্তিষ্কের চিন্তাশক্তি দুর্দান্ত। কোনো খুনের পিছনে কী রহস্য থাকতে পারে তা বুঝতে পারেন অনায়াসেই। অনির্বাণ যখন তাকে ফোন করেন তখন মলয় তার নিজের অফিসে। আগের দুটো কেসে সে অনির্বাণকে সাহায্য করতে আসতে পারেননি, তার কাজের প্রেশার এবং তার এত বিশেষ শিডিউলের কারণে। তাই বহুকাল তাদের কথাও হয়নি। এতদিন পর বন্ধুর ফোন পেয়ে খুব খুশি হলেন তিনি। অফিস ডেস্কে চলতে থাকা কাজ বন্ধ করে ফোনটা ধরলেন। কিরে, এতদিন পরে মনে পড়লো আমায়? অনির্বাণ গম্ভীর গলায় বললেন, তোরও তো পাত্তা নেই, ফোন করেছিস তুই একবারও? আরে আর বলিস না, আমি আগের মাসেই ফিরলাম লন্ডন থেকে। এখন প্রোডাক্ট ম্যানেজিং ডিপার্টমেন্টটা দেখছি, বুঝলি, প্রমোশন হয়েছে। আরে সাবাস, এ তো দারুণ ব্যাপার, বলিসনি কেন? বাহানা নয়, সত্যি সময় পাই না রে। যাকে এসব বাদ দে, আগে বলতো তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে। বাকিরা ভালো তো? সব ভালো, একদম ঠিকঠাক। বাহ, কাজের খবর কিরকম? বলছি শোন না, আগে একটা কথা, ওসব বাদ দে। গৌরব সেনকে মনে আছে তোর? হ্যাঁ, সে কিছুটা মনে আছে, ওই অ্যাডভোকেট। কিন্তু কেন? আজকে খুন হয়েছে। কি বলছিস? খুন? হ্যাঁ, খুন কাজে। কে করলো, কি করে? সেটাই তো খুঁজে বের করতে হবে রে। আমি নিয়েছি এই কেসটা, বুঝলি, কয়েকদিনের ছুটি নিয়ে আয় না, কেসটা সলভ করি একসঙ্গে। মলয় নিজের কাজের চাপের সম্বন্ধে আদ্যপান্ত কিচ্ছু না ভেবেই বলল, ওকে ওকে, আমি আসছি। সুকান্ত রোডে নিশির ভোজ সেরে অনির্বাণ গাড়িতে উঠলেন। সোজা চললেন নিজের বাড়ি মনোহরা ভবনের দিকে। বাড়ি পৌঁছে তিনি ঢুকলেন তার অফিস রুমে, একেবারে নিঃশব্দে। পারমিতা এবং অর্ণব অর্থাৎ তার ছেলে ততক্ষণে পাড়ি দিয়েছেন ঘুমের দেশে। নিজের বুকশেলফ থেকে একটা ফাইল বের করলেন তিনি। সেখান থেকেই প্রায় 1 ঘন্টা হাতড়ে খুঁজে পেলেন একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে মিস্টার গৌরবকে। একটি প্রাচীন মন্দিরের পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ছবিটার পিছনে লেখা খেলা শুরু। পরের দিন সকাল মলয় উপস্থিত হলেন মনোহরা ভবনে। দৈনন্দিন আলাপচারিতা সেরে মলয় এবং অনির্বাণ উঠে এলেন নিজেদের অফিস রুমে। ইতিমধ্যে মেলে খুনের যাবতীয় ডিটেলস চলে এসেছে অনির্বাণের কাছে। খুনের সম্বন্ধে এখনো অবধি কিছু জানতে পারলি সেভাবে? অনির্বাণ গম্ভীর গলায় বললেন, অ্যাডভোকেট গৌরব সেন খুনের সময় ছিলেন তাজ হোটেলের 307 নম্বর রুমে।
দরজা ভিতর থেকে বন্ধ, ভিতরে লাশ। স্ট্রেঞ্জ। ডিটেলসে কি কি পাওয়া গেছে? প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা গেছে উনি খুন হন গতকাল সকাল, অর্থাৎ 1 জুন। খুনের সময় ওই ধর সকাল 6টা থেকে 7টা। এনিবডি সাসপেক্টেড? কলকাতার বর্তমান সময়ের ডিফেন্স অ্যাডভোকেটদের মধ্যে যদি আমায় টপ 3কে চুজ করতে বলিস, আমি কিন্তু বিশ্বজিৎ সেন, অমর গাঙ্গুলির পরেই নাম নেব গৌরব সেনের। এখন যে এত বড় লয়ার, তার ব্যক্তিগত সূত্রর নিশ্চয়ই অভাব নেই। ব্যবসায়িক শত্রু, ব্যক্তিগত শত্রু। মানে বলতে চাইছিস প্রফেশনাল খুন? আমি এক্সপ্লোর করছি, জাজ নয়। খুন হয় সকাল 7টায়, মৃতদেহ পাওয়া যায় 8টায়। পুলিশ গিয়ে দরজা ভাঙে, ঘর ভিতর থেকে বন্ধ। না আছে শরীরে কোনো ক্ষত, না আছে ধস্তাধস্তির চিহ্ন, অথচ হি ইজ ডেড। ভেরি স্ট্রেঞ্জ, ভেরি মিস্টেরিয়াস। পুলিশকে কে খবর দিয়েছিল? রাজশেখর বাবু জানালেন গতকাল সকালে তাজ হোটেলের ম্যানেজার মিস্টার প্রলয় বাগচি ওনাদের ফোন করেন 7টা, 7:30 নাগাদ। ফোনে নাকি খুনের বিষয়ে তিনি কিছুই বলেননি, শুধু বলেছিলেন স্যার আর্জেন্ট, একবার আসুন। দেন পুলিশ যায়, গিয়ে ওই মৃতদেহ উদ্ধারের কাহিনী, তাই তো? হ্যাঁ, খানিকটা ওরকমই ব্যাপার। আচ্ছা, ক্রাইম স্পটটা কি সিলড? হ্যাঁ। পুলিশ খুব দ্রুত তদন্ত করতে বাধ্য হয়েছেন মিডিয়ার চাপে। প্রাইমারি রিপোর্টের ডিটেলস খুবই কম, তাই ভাবছি একবার আমরা নিজেরাই যদি সেখানে গিয়ে ইনভেস্টিগেট করি, তাহলে হয়তো কোনো প্রমাণ পাওয়া যেতে পারে। সাম এক্সট্রা ক্লু মেবি, কি বলিস? সে কথা একদম ঠিক, যাওয়া যেতেই পারে। আজকে লাঞ্চটা তাহলে ওখানেই সেরে নেওয়া যাবে, গোয়েন্দাগিরি উইথ বিরিয়ানি। আহা! মলয়ের কথা শুনে অনির্বাণ হেসে বললেন, বিরিয়ানির প্রসঙ্গ যখন এসেই গেছে, তখন আর দেরি না করে চল। পেট এবং গোয়েন্দার মন কোনোটাই আর থামবে না। দুজনেই পারমিতার বানানো ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লেন লাল 4 হুইলারটায়। গন্তব্য রহস্যে মোড়া কলকাতার আলিপুরে অবস্থিত বিলাসবহুল তাজ হোটেল। কলকাতার রাস্তার জ্যাম পেরিয়ে গাড়ি তাজের প্রেমিসেসে যখন ঢুকল, তখন সময় বেলা 12টা। গাড়ি থেকে নামলেন দুই মূর্তি। নিজেদের মধ্যে কথোপকথন করতে করতেই ঢুকে পড়লেন হোটেলের অন্দরে। ওয়েলকাম টু তাজ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমরা গৌরব সেনের খুনের তদন্তে এখানে এসেছি প্রাইভেট ডিটেকটিভ হিসাবে। আপনার ম্যানেজারকে ডাকুন, আমরা কথা বলবো। স্যার, ম্যানেজার বাবু তো আজকে আসেননি, উনি কিছুদিনের ছুটিতে দার্জিলিংয়ে বেড়াতে গেছেন। কালকে রাতেই বেরিয়েছেন উনি, ফিরবেন সেই 2 সপ্তাহ পর। আপনাদের যদি খুব ইম্পর্ট্যান্ট কিছু বলার থাকে তাহলে হোটেলের চিফ ডিরেক্টরের সাথে কথা বলতে পারেন। আজ উনি আমাদের ব্রাঞ্চেই আছেন। অনির্বাণ এই কথাটা শুনে নিদারুণ সন্দিহান চোখে ভুরু কোচকালেন। কালকে হোটেলে খুন, আজকে ম্যানেজার হাওয়া। গোয়েন্দার মস্তিষ্কে ব্যাপারটা মোটেই সুবিধের ঠেকল না। একটা জটিল রহস্যের গন্ধ তার নাকে এসে যেন একবার ঢু মেরে গেল। ঠিক আছে, ওনাকেই ডাকুন, ওনার সঙ্গেই আমরা কথা বলবো। ওকে স্যার, ওয়েট ফর আ ফিউ মিনিটস কাইন্ডলি, আই এম কলিং হিম। চিফ ম্যানেজিং ডিরেক্টর অফ তাজ গৌতম মিশ্র নিজের কেবিনে ডেকে পাঠালেন মলয় এবং অনির্বাণকে। অনির্বাণ এবং মলয় সিঁড়ি বেয়ে উঠলেন। গন্তব্য দোতলার অফিস রুম। দামি আসবাবপত্র দিয়ে মোড়া, উচ্চ মানের ইনফ্রাস্ট্রাকচার, বাতানুকূল যন্ত্র, মার্বেল দিয়ে তৈরি মেঝে, ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি বাতাস সবই এখানে উপস্থিত। অনির্বাণ এবং মলয়কে দেখে গৌতমবাবু নিজেই এগিয়ে এলেন। হেসে হ্যান্ডশেক করলেন দুজনেরই সঙ্গে। নমস্কার স্যার। গৌতমবাবু বিনম্র কণ্ঠে বললেন, নমস্কার গৌতমবাবু, আমি অনির্বাণ এবং ইনি আমার পরম মিত্র মিস্টার মলয়। নমস্কার স্যার। আপনাদের দুজনকেই তাজে স্বাগত। বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? তাজ ইজ অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস।
স্যার, আমরা এখানে এসেছি গৌরব সেনের খুনের তদন্তে। এই হোটেলেই গতকাল তিনি খুন হয়েছেন। আমাদের রেপুটেশন ডাউন হলো অনেকটাই, শেয়ার প্রাইস কমে গেল বেশ খানিকটা। আমাদের জন্য ঘটনাটা খুব আনফর্চুনেট। গৌরব সেন আপনাদের হোটেলে কবে থেকে ছিল? অ্যাজ পার ইউর রেজিস্টার ফ্রম 30th মে। তার নিজস্ব বাড়ি আছে কলকাতায়, তবুও সে সেখানে না থেকে আপনাদের এখানে থাকছিল। এনি ইনফরমেশন রিলেটেড টু ইট? স্যার, খুনের দিন তথা গতকাল আমি এখানে ছিলাম না। গৌরব বাবুকে আমি কখনোই সামনে থেকে দেখিনি। আমি এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর কি করে দিই বলুন তো? আপনার হোটেলের যারা যারা সেদিন গৌরব বাবুর সঙ্গে কানেক্টেড ছিলেন, ওনাকে সার্ভিস প্রোভাইড করেছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ওনারা নিশ্চয়ই বলতে পারবেন, ওনাদের একবার ডাকুন। গৌতমবাবু তৎক্ষণাৎ ফোন করলেন সার্ভিসিং রুমে। 5-10 মিনিটের মধ্যেই হাজির হলেন 4 জন কর্মচারী। স্যার, এনারা সেই 4 জন যারা গৌরব বাবুকে সার্ভ করেছিলেন, রমেশ, সৌরভ, অতুল আর রঙ্গন। ঠিক তখনই রমেশ বলল, না স্যার, আমরা 4 জন ছিলাম না, সঙ্গে যতীনও ছিল, কিন্তু ও আজকে কাজে আসেনি। ওই গতকাল মানে খুন হওয়ার আগের রাত্রে গৌরববাবুকে ডিনার সার্ভ করেছিল। আবারও ভুরু কোঁচকালেন অনির্বাণ। হোটেল ম্যানেজার গায়েব। যে কর্মচারীরা দেখাশোনা করেছিলেন তাদের মধ্যে একজন নেই। খুব স্ট্রেঞ্জ একটা বিষয়। মলয় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা ঠিক করে বলুন তো, ওনার এই হোটেলে আসার পর থেকে ঠিক যা যা হয়েছে একটু গুছিয়ে বলুন তো ঠিক করে। স্যার, গৌরববাবু এই হোটেলে চেক ইন করেছিলেন 30শে মে। ওনার 30শে মে থেকে 10ই জুন পর্যন্ত বুকিং ছিল আমাদের হোটেলে। হোটেল স্টেতে এত লম্বা বুকিং চট করে কেউ করে না, তাই বুকিং রিসিট আর ক্যান্ডিডেটের নাম দেখে আমরা সকলেই অবাক হয়েছিলাম। শুধু এই কারণেই? স্যার, এটা আমরা যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকেই জানি যে তাজ একটি হাই ক্লাস 5 স্টার রেস্টুরেন্ট আর হোটেল। কোনো ব্যক্তি যদি নিজের বাড়ি কলকাতায় থাকা সত্ত্বেও তাজে এসে থাকেন, তাও আবার 12 দিনের বুকিং নিয়ে, ব্যাপারটা একটু অদ্ভুতই ঠেকে বই কি। জাস্ট এ মিনিট, আপনি কি করে জানলেন গৌরব সেনের কলকাতায় নিজস্ব বাড়ি আছে? উনি বাড়ি কিনেছেন জাস্ট 4 দিন আগে। উনি এতদিন বোম্বাইতে থাকতেন, কোনোভাবেই এটা পাবলিক হয়নি যে উনি এখানে বাড়ি কিনেছেন। দেন হাউ ডু ইউ নো দ্যাট? উনি যখন রুমে ঢুকছিলেন তখন ওনার কাছে একটা ফোন আসে। ফোনে উনি বলছিলেন কলকাতার বাড়ির কথা। আমি তখনই শুনেছিলাম। কার সঙ্গে কথা বলেছিলেন উনি সেটা খেয়াল করেছিলেন আপনি? না স্যার, সেটা তো খেয়াল করিনি, তবে একটা জিনিস, ওপাশ থেকে কোনো মহিলার কণ্ঠস্বর কথা বলছিল। হাউ ডু ইউ নো? উনি ফোনে বলছিলেন নিরু শোনো, অর্থাৎ কোনো মহিলার সাথে কথা বলছিলেন। হোটেলে কটা নাগাদ চেক ইন করেছিলেন উনি? অ্যারাউন্ড 12:30, 30শে মে 12:30 নাগাদ। এনি আনইউজুয়াল থিংস নোটিসড ইন বিহেভিয়ার? না স্যার, সেরকম তো কিছুই দেখিনি, তবে উনি বড় টেন্স ছিলেন কোনো কারণে। বারবার বলছিলেন শিট ম্যান শিট, দিস ইজ নট ওয়ার্কিং এনিমোর, এইরকম বলছিলেন আর কি। আচ্ছা, বুঝলাম। আপনি কি পুরো সার্ভিস দিয়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত? না স্যার, রিসেপশন থেকে ওনাকে রুম কি দেওয়ার পর ওনার সমস্ত জিনিসপত্র আমি ঘরে পৌঁছে দিই, কিন্তু তারপরে ওনার সঙ্গে আমার সেভাবে দেখা হয়নি। যতীন ওনাকে খাবার সার্ভ করেছে, মোটামুটিভাবে প্রায় বেশিরভাগ সময়টাতে ওই ছিল, কিন্তু ও আজকে কাজে আসেনি। আর অতুল, সৌরভ আর রঙ্গন শুধু সার্ভিস অন কল প্রোভাইড করেছেন। আপনারা কেউ কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন ওনার ব্যবহারে? অনির্বাণ বাকি কর্মচারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন। না স্যার, সেরকম কিছুই লক্ষ্য করিনি। বাকি 2 জন অতুল এবং সৌরভও নেতিবাচক কিছুই বললেন না। অনির্বাণ গৌতম বাবুকে চোখের ইশারায় একান্তে কথা বলতে চাওয়ার যে আরতি প্রকাশ করলেন, তা গৌতম বাবুর নিখুঁত অভিজ্ঞ চোখ একেবারেই এড়িয়ে গেল না। গৌতম বাবু সকল কর্মচারীকে নিজেদের কাজে ফেরার অনুরোধ করতেই তারা সেখান থেকে চলে গেলেন। স্যার, আমরা খুনের স্পট তথা 307 নম্বর রুমে যেতে চাই, ওটা দেখতে। কিন্তু ওটা তো সিল্ড। আমাদের পুলিশি পারমিশন আছে, আপনি আমাদের নিয়ে চলুন। আচ্ছা, ঠিক আছে।
গৌতমবাবুর সঙ্গে অনির্বাণ এবং মলয় লিফটে করে গিয়ে পৌঁছলেন রুম নম্বর 307B এর উইংসে। গৌতমবাবু দরজা খুলে দিলেন। অনির্বাণ প্রশ্ন করলেন। মলয়ও প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ একটা ফোন এলো মলয়ের কাছে, আননোন নাম্বার। মলয় প্রথমে একটু সংকোচ বোধ করলেও ফোনটা ধরেই নিলেন। হয়তো অফিসের কেউ, কোনো জরুরি দরকার। ফোন ধরতেই একজন মহিলা কণ্ঠস্বর বলে উঠলেন, সামনে মৃত্যু, ফিরে যাও। এটুকু বলেই ফোনটা কেটে দিলেন সে। মলয় হতভম্ব এবং বিস্মিত হয়ে উঠলেন। কিরে, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আয়। অনির্বাণের কথায় হুঁশ ফিরল মলয়ের। সে ফোন কলটা সম্পর্কে জানালো অনির্বাণকে। অনির্বাণ শুধু শুনল, কোনো উত্তর দিল না। ঘরটাকে ভালো করে দেখে নে, এখান থেকেই ইতিহাসের শুরু। মানে? অনির্বাণ আবারও তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু পুরো ঘরটা ঘুরে দেখলেন, কিছু ছবি তুললেন, কয়েকটা জিনিসকে নাড়িয়ে চাড়িয়ে দেখে আবার যথাস্থানে প্লেস করলেন। মাথায় একটা জটিল জট পাকিয়ে গেছে। গৌতমবাবুকে সৌজন্য জ্ঞাপন করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লেন মলয় এবং অনির্বাণ। কিরে, কিছু বুঝলি? অনেক কিছুই। এখন বাড়ি চল। না রে, আমি এখন যাব না। তুই বেরিয়ে পড় গাড়ি নিয়ে। আমি অতীন্দ্রর সঙ্গে একটু দেখা করতে যাব, আমার একটা আর্জেন্ট দরকার আছে। অনির্বাণ কিছু না বলে মলয়কে একটা ক্যাবের ব্যবস্থা করে দিলেন। মলয় ক্যাবে চেপে বেরিয়ে পড়লেন শরৎ বোসের 8/34B ব্লকের জরাজীর্ণ বাড়িটির উদ্দেশ্যে, তার বন্ধু অতীন্দ্রর সঙ্গে দেখা করবেন বলে। অন্যদিকে নিজের লাল 4 হুইলারে চেপে বাড়ির দিকে রওনা দিলেন অনির্বাণ। বিকেল 4টে। কি গো, কেসটার কিছু এগোলো? আমি কাল গৌরব সেনের বাড়ি যাব, দেখি কোথাকার জল কোথায় গড়ায়। ভাত ঘুম সেরে উঠে পারমিতার সঙ্গে চায়ের কাপে পারিবারিক আড্ডা দিচ্ছিলেন অনির্বাণ। গোয়েন্দাগিরির কথা ডেকে আনলেন পারমিতা নিজেই। সে মুখে যতই বলুক যে সে অনির্বাণের এই গোয়েন্দাগিরিটা পছন্দ করেন না, কিন্তু কেসে জটিল রহস্যের গন্ধ পেলে সেও বসে পড়ে মগজ ধোলাই করতে, একেবারেই নির্দ্বিধায়। পারমিতা এবং অনির্বাণের কথোপকথনের মাঝেই ফোন করল মতিলাল, অনির্বাণের সেই গুপ্তচর। एक तगड़ी खबर मिली है जनाब। क्या? आपने जिस आदमी के बारे में पूछा था उसका डिटेल्स मिल गया। मेल मी। ओके जनाब। অনির্বাণের সঙ্গে মতিলালের আলাপ হয় একটি খুনের কেসের তদন্ত করতে গিয়ে। সেই থেকেই মতিলাল সাহায্য করেন অনির্বাণকে। বেশ চঞ্চল স্বভাবের, একসময় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার ওঠা বসা ছিল। এখন ওই সব ছেড়ে পুলিশের গুপ্তচরের কাজ করে সে। ফোন কেটে অনির্বাণ ড্রয়িং রুমের আরামকেদারা থেকে উঠে হাঁটা দিলেন নিজের অফিস রুমের দিকে। নিজের ল্যাপটপ খুলে পুলিশের পাঠানো কেসের ডিটেইলসগুলো ভীষণ মন দিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই অতীন্দ্রর বাড়ি থেকে ফিরে এলেন মলয়। তুই রাজশেখর বাবুকে ফোন করে গৌরব সেনের ডিটেলস কালেক্ট করে নে, বুঝলি? মৃত্যুর আগের দিনগুলোই কোথায় কোথায় কার কার সঙ্গে দেখা করেছে, শেষ ফোন কলে কে ছিল, এভরিথিং। আই নিড ইট। ওকে। বাড়িটা কোথায় কিনেছে? চৌরাহি লেনের দিকে। কালকে যেতে হবে, অনেক রহস্য লুকিয়ে আছে ওখানে। পরের দিন চৌরঙ্গী লেনের দিকে তারা রওনা দিলেন। সঙ্গী নিজের লাল 4 হুইলার। গাড়ি বাসন্তী দেবী স্ট্রিট পেরিয়ে শরৎ লেনের দিকে এগোচ্ছে। হঠাৎ রাস্তায় প্রচণ্ড ভিড় চোখে পড়ল। বাধ্য হয়েই গাড়ি থেকে নামলেন অনির্বাণ। খানিক বিরক্তির সঙ্গেই
একজনকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা দাদা, এখানে ঠিক কি হচ্ছে বলুন তো? এত লোকজনের ভিড় কিসের? একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগেই। কিভাবে হলো? ওই মহিলা হাইরোড ক্রস করছিলেন নিজের গাড়ি নিয়ে। দুটো গাড়ি নিজেদের মধ্যে কম্পিট করছিল সেই সময়। একটা লাল গাড়ি মাঝে ঢুকে পড়ে, ব্যাস। হ্যাঁ, এ বাবা! কিরে চল, দেরি হয়ে যাচ্ছে তো। অনির্বাণ গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি ঘুরিয়ে চৌরঙ্গি মোড় হয়ে গাড়ি ছুটল চৌরাহি লেনের দিকে। মিনিট 10 পর চৌরাহি লেনের বাড়িতে উপস্থিত হলেন ওনারা। বাড়িতে কেউ নেই, দরজা বাইরে থেকে বন্ধ। পুলিশ এবং পুলিশ মহল ছাড়া পুরো কলকাতা শহরে এখনো অবধি মিস্টার সেনের বাড়ির কেনার কথা কেউই জানেন না সেভাবে। খুব সন্তর্পণে পুলিশের তৈরি নকল চাবি দিয়ে তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন অনির্বাণ। গৌরব সেন মারা গেছে 2 দিন হলো, আর বাড়িতে সদ্য ঢালা ওয়াইনের গ্লাস। এই বাড়িতে কেউ নিশ্চয়ই এসেছিল বা কেউ ছিল। পুরো ঘর সার্চ কর। বিকেল 4টে। খুন 1 জুন তাজ হোটেলে। প্রলয় বাগচি গায়েব, যতীন গায়েব, নীরু কে আমরা জানি না। আমাদের ফোনে মেসেজ আসছে ক্রমাগত, যাকে বলে হুমকি। আর আজকের ক্লুগুলো সবটার মধ্যে কোনো কমন লিঙ্ক নিশ্চয়ই আছে, কিন্তু সেই কমন লিঙ্কটা কি? রাজশেখর বাবু ফোন করছেন অনির্বাণ। ওয়েট। অনির্বাণের সঙ্গে কথা থামিয়ে মলয় ফোনটা ধরলেন। অনির্বাণ এবং মলয় তখন অফিস রুমে বসে নিজেদের কাজ করছিলেন। একটা ব্যাড নিউজ আছে, আর একটা অদ্ভুত ব্যাপার আছে। কি স্যার? গৌরব সেনের ফোন থেকে ওনার মৃত্যুর 3 দিন আগে একজনকে মোট 71 বার ফোন করা হয়েছে, একদিনে 71 টাইমস। এনি কল রেকর্ডিং? হু ইজ দ্যাট পারসন? এইটাই তো অদ্ভুত। ওনাদের মধ্যে 16 বার কথা হয়েছে। টোটাল কল টাইম দেখাচ্ছে 8 hours 45 minutes। অথচ সেই কলের ট্রেস নেই, কোনো রেকর্ডিং সার্ভারে অবধি নেই। অথচ ফোনের বাকি যাবতীয় কলের রেকর্ডিং একেবারে নর্মালভাবেই রয়েছে। We don't even know who the person is. The person may have used a typical VPN, incognito maybe. No data is collected on server. Very strange matter. Really strange, sir. শুধু এইটাই নয়, আর অনেক তথ্য জোগাড় করেছি, বুঝলে? সব তোমাদের মেইল করে দিচ্ছি, দেখো। ওকে স্যার। একটা অ্যাডভোকেটের পেছনে এত রহস্য। ফোন কাটতেই অনির্বাণ বললেন, তাজের সিসিটিভিটা আমরা চেক করিনি। গৌতম মিশ্রকে বলে ওটা দেখার ব্যবস্থা কর। ইতিমধ্যেই কালেক্টেড প্রুফের সমস্ত ফাইল পাঠিয়ে দিলেন রাজশেখর। ভিকটিমের প্যান্টের পকেট থেকে পাওয়া গেছে একটি সিনেমার টিকিট, 20 বছর আগের সিনেমা, দ্য মার্ডারার। স্ট্রেঞ্জ। আর কিছু? ক্রাইম সিনে পাওয়া গেছে 2টো ডিএনএ, একটি গৌরব সেনের, কিন্তু অপরটি কার? What he was doing at the crime spot? প্রুফ টেম্পারিং। খুনের ধরনটাই তো বোঝা যাচ্ছে না, ব্লাড টেস্টে কিছু ডিটেক্ট হচ্ছে না, ফরেন্সিক এক্সপার্টরা কিছুই বলতে পারছেন না। How can we guess anything? It's difficult to move forward now. কিন্তু একটা অদ্ভুত বিষয়ে আমায় খুব ভাবাচ্ছে। কি? দেখ, তাজ হোটেলে অলরেডি 3 দিন ছিলেন গৌরব, রাইট? এটাই তো মানে? ঘরে তো দেখলাম 2টো সোফা, একটা বেড, খুবই পরিষ্কার। তুই ভাব, একটাই ঘরে তুই 3 দিন আছিস, তোর খুনও ওই ঘরেই হয়ে গেল। তারপরেও বিছানার চাদর টানটান, তারপরেও ঘরে কোনো ক্লু নেই সেভাবে। এটা স্ট্রেঞ্জ না? ঠিকই বলেছিস তুই, তবে আমি একটা অন্য বিষয় নিয়ে ভাবছি। কি? ওই হোটেলের রুম থেকে পুলিশ যতগুলো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছিল তার মধ্যে কারোর সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি গৌরবের। শুধু তাই নয়, আরও একটা ব্যাপার হলো, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী গৌরবের একটা সমস্যা আছে। মানে? ডাবল বার্থ। মানে সেটা কি? গৌরব সেন যখন ওনার মায়ের গর্ভে বেড়ে উঠছিলেন তখন ওনার মা কোনো কারণে সুইসাইডের চেষ্টা করেন, মানে বিষ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেন।
ভগবানের আশীর্বাদে তাকে বাঁচানো গেলেও নবজাতকের ওপর সেই বিষের প্রভাব পড়ায় একটা নার্ভাস সিস্টেম প্রবলেম জন্মের পর থেকেই দেখা যায় গৌরবের ক্ষেত্রে। কি সমস্যা? স্লিপ প্যারাডক্সিয়া টাইপ। এটা তো জানা ছিল না। স্ট্রেঞ্জ। কেসটা আরো জটিলতার দিকেই এগোচ্ছে, বুঝলি? কিরকম? পুলিশ যা যা এভিডেন্স কালেক্ট করেছে তার মধ্যে একটা হচ্ছে পুরো হোটেলের খুঁটিনাটির ছবি সমূহ। গন্ডগোলটা সেখানেই। কিরকম? পুরো হোটেলের সমস্ত ঘরে সন্দেহজনক কিছু না পেলেও একটা ব্যাপার তো আছেই 307 নম্বর রুমে। কেন, কিছু সন্দেহজনক পেয়েছিস? হ্যাঁ, 307 নম্বর রুমের টাইলসের উপরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। কেউ যেন ইচ্ছে করে পুরোটা পরিষ্কার করে দিয়েছে, তাও পারেনি, এরকম একটা ব্যাপার আছে। অথচ গৌরবের কোনো ব্লাড লস হয়নি। তাহলে ওটা কার রক্ত? স্ট্রেঞ্জ। মতিলাল কিছু জানালেন? প্রলয় এবং যতীনের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছেন। অনির্বাণ ফাইল ঘাঁটতে শুরু করলেন ল্যাপটপে। হঠাৎই একটা ইমেল ঢুকলো ওনার। অনির্বাণ চেক করলেন। লেখা, হোয়াট ইউ ডোন্ট সি ইজ দ্য রিয়েল ট্রুথ, সার্চ ফর পাস্ট। অনির্বাণ অবাক হলো, মনে মনে ভাবলেন, আচ্ছা, কেউ ইচ্ছে করে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে না তো? গৌরব সেনের কল ডিটেলস রিস্টোর কর, কোনো এথিক্যাল হ্যাকারের সাহায্য নে। ওই কল রেকর্ডিংটা আমাদের খুব দরকার, বুঝলি? আর তারই সঙ্গে ফ্লাইটের ডিটেলস, শেষ 6 মাসে কে কে দেখা করতে এসেছিল, এই সমস্ত কিছু খুঁজে বার কর। ওকে। পারমিতা, একটা সাহায্য চাই। কি গো? পারমিতা রান্নাঘর থেকে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে হেঁটে আসলেন। তারপর বললেন, নীলিমা মেডিকেল কেয়ারে যেতে হবে তোমায়। কেন? গৌরব সেন আজ থেকে 4 বছর আগে রুদ্র রায়ের মেয়ে নীলিমা রায়কে বিয়ে করেন। নীলিমা আগে নিজের বাবার বিজনেসটাই দেখতেন, কিন্তু বিয়ের পর তিনি নিজের একটা বিজনেস ওপেন করেন, যারা মাত্র 3% ইন্টারেস্টে মেডিকেল লোন দেন। সেই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যে রুদ্র রায়ের নাম জড়িয়েছিল সে? ডন এক প্রকার। কিন্তু ভালো ব্যবসা বোঝে। মাত্র 2 বছরে হীরের ব্যবসাটাকে যেভাবে দাঁড় করালো, প্রশংসা তো করতেই হয়। এসব বাদ দাও, আগে বলো আমি ওখানে গিয়ে কি করব? তুমি ওখানে যাবে ওনাদের ক্লায়েন্ট হয়ে, কিন্তু ওই বিজনেসটার সমস্ত ডিটেলস, নীলিমা সেনের সমস্ত ডিটেলস, অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট ইট। প্লিজ ডোন্ট রিফিউজ ইট পারমিতা, প্লিজ। এসবের মধ্যে আমাকে না জড়ালেই হচ্ছিল না? না, হচ্ছিল না। কেসটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড লিসেন। আমি কালকেই বেরিয়ে মুর্শিদাবাদ যাব। দেয়ার ইজ অল দ্য মিস্ট্রি। কেন? গৌরব মুর্শিদাবাদের সেন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী ছিলেন। ওনার মৃত্যুতে অনেকের বিপুল পরিমাণ লাভ, কারোর আবার বিপুল পরিমাণ ক্ষতিও হয়েছে। লাভ ক্ষতির হিসেব নিকেশটা একবার পড়েই আসি যাই। ইটস টাইম টু গিভ ইট ব্যাক। ইটস টাইম টু ডিসলভ মাই মাইন্ড ইন পাস্ট। ইটস টাইম টু সে দ্য হোপ ইন দ্য মিডল অফ ডেসপায়ার। তা দুম করে যে যাবে বলছো, কাউকে চেনো ওখানে? কে কে আছেন ওনার বাড়িতে কিছু জানো? অবিবাহিত কাকা, বাবা, মা, অবিবাহিত পিসি, নিজের দিদি। কেস ফাইলের ডিটেলস আছে। দিদি বেঁচে থাকলে সে কেন একমাত্র উত্তরাধিকারী হতে যাবে? 4 বছর আগে মৈথিলি সেন একজন অন্য ধর্মের পুরুষকে বিয়ে করায় ত্যায্য কন্যা হন। পিপল অফ দিস ফ্যামিলি ডিড নট অ্যাকসেপ্টেড হার। এই কেসে অনেক মানুষ আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছেন। রহস্যের জাল আরো ঘনিয়ে আসছে। পরের দিন সকাল 6:48 লালগোলা এক্সপ্রেস ধরে শিয়ালদাহ থেকে সোজা মুর্শিদাবাদ গিয়ে পৌঁছলেন অনির্বাণ। স্টেশন থেকে টোটো নিয়ে মোট 40 টাকা ভাড়া দিয়ে হাজারদুয়ারি কাঠগোলাপের বাগানের শহরে উনি গেলেন সেন জমিদার বাড়িতে। সময় লাগলো 2 ঘন্টারও বেশি।
বিকেল 5:50 সেন বাড়ির সদর দরজায় হাজির হলেন তিনি। কলিং বেলের আওয়াজে গৌরব সেনের কাকা প্রমোদ সেন এসে দরজা খুলে দিলেন। প্রশ্ন করলেন, আপনি কে? অনির্বাণ পুলিশের কাছে যে ফাইল পেয়েছিল সেখানেই এনাকে দেখেছিলেন, তাই চিনতে কোনো অসুবিধা হলো না। আমি অনির্বাণ বসু, আপনার ভাইপো লয়ার গৌরব সেনের খুনের তদন্তে এসেছি স্যার। খানিকটা বিরক্তি প্রকাশ করে প্রমোদবাবু বলে উঠলেন, আসুন, ভিতরে আসুন। প্রমোদবাবু অনির্বাণকে নিয়ে গেলেন দোতলার ড্রয়িং রুমে। আসবাবপত্রে আভিজাত্যের স্পষ্ট ছাপ, এক চোখে দেখেই বোঝা যায় বনেদি পরিবার থেকে তারা বিলং করেন। অনির্বাণকে দেখে এগিয়ে এলেন গৌরব সেনের পিতামাতা। তাদের দেখতেই, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। স্যার, আমি অনির্বাণ, গৌরব সেনের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম আর কি। মা আশা দেবী, পিতা রমেনবাবু গৌরবের নামটা শুনে সজোরে কাঁদতে শুরু করলেন। স্যার প্লিজ কাঁদবেন না, যেটা হয়েছে সেটা খুবই আনফর্চুনেট, কিন্তু আপনারা এভাবে কাঁদলে আমি তদন্ত এগোতে পারবো না। প্লিজ স্যার, প্লিজ ম্যাম, প্লিজ কোঅপারেট উইথ মি। কান্না না থামিয়ে কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে রমেনবাবু বললেন, বলুন বলুন কি জানতে চান? স্যার, আপনারাও জানেন গৌরব সেনের মৃত্যুটা একটু হলেও অস্বাভাবিক। একটা মানুষ বন্ধ ঘরে দম করে খুন হয়ে যাবে, এটা তো আর হয় না। যদি সেই বিষয়ে কিছু বলেন। আমার ছেলেটাকে নীলিমা শেষ করে দিল, মেরে ফেললো, শেষ করে দিল আমার ছেলেটাকে। আপনারা মিস্টার সেনের স্ত্রীকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, ওই করেছে। প্রচন্ড রেগে উঠলেন প্রমোদবাবু। আপনারা এত শিওর কি করে হচ্ছেন? ওই মেয়ে জবে থেকে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে তবে থেকে আমার বাড়িতে অমঙ্গল শুরু হয়েছে। প্রথমে রামু গেল, তারপর আমার ছেলেটাও। রামু বলতে আপনাদের বাড়ির কাজের লোক? বিষ খেয়ে ছেলেটা সুইসাইড করেছিল 2 মাস আগে। কিন্তু কেন? নীলিমা ওর নামে আমার ছেলের কানে যা বিষ ঢেলেছিল, যা মন্ত্রণা শুনিয়েছিল, তারপরে আর কি? ওই মেয়ের জন্যই তো আমাদের বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়েছিল। কি নিয়ে অশান্তি শুরু হয়েছিল? নীলিমা রামুকে বিশেষ পছন্দ করতো না, তার জেরেই ওনার নামে আমার ছেলেকে ভালোভাবেই উস্কাতো মাঝে মাঝে। আপনার ছেলের এবং রামুর মধ্যে যে অশান্তি শুরু হয়েছিল তাতে কারোর লাভ হতে পারত? পারতো। নীলিমার বাবা রুদ্র রায়ের। কি করে? আপনার মিস্টার রাঠোরকে মনে আছে? 11 বছর আগে আমার ছেলে যে কেসটা জিতেছিল। খুব ভালো করে মনে আছে, বলুন না। পরবর্তীকালে এটা জানা যায় যে মিস্টার রাঠোর আদতে সত্যি দোষী ছিলেন, তিনি সত্যি ওনার অফিস কলিগের রেপ করেছিলেন। 3 বছর আগে পাবলিশ হয়েছিল, মনে আছে। হ্যাঁ, আমার ছেলে সেটা জেনে একেবারে মুচড়ে পড়েছিল। সে ক্রিমিনাল ডিফেন্স লয়ার, কিন্তু সে নির্দোষদের বাঁচানোর চেষ্টা করত, দোষীদের শাস্তি মুকুবের নয়। তারপর? তার আগেই নীলিমা এবং গৌরবের বিয়ে হয়ে গেছে।
রুদ্র রায়ের ব্যবসার কাজটা মিস্টার রাঠোর ছাড়া দুদিনে ধসে পড়তো। তাই মিস্টার রুদ্র যখন জানতে পারেন যে গৌরব আবার ওই কেসটা রিওপেন করতে চায় এবং মিস্টার রাঠোরকে দোষী সাব্যস্ত করতে চায়, তখন থেকেই গৌরবের ব্রেন ওয়াশ করতে থাকে রুদ্র ও নীলিমা। এই সমস্ত পারিবারিক সমস্যায় ব্যস্ত থাকলে ও আর ওই অত বড় কেসটা লড়তে সুপ্রিম কোর্টে যাবে না। ঠিক সেই কারণেই বাড়িতে অশান্তি লাগিয়ে দেয় নীলিমা। এর ফল? রামু আত্মহত্যা করেন 2 মাস আগে। রামুর খুনের দায় গিয়ে পড়ে আমার ছেলের ওপর। সে মানসিকভাবে আরো ভেঙে পড়ে। আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি আপনার মেয়েকেও ত্যায্য কন্যা করেছেন, রাইট? সম্পত্তির লোভে তো সেও নিজের ভাইকে খুন করতে পারেন। এখন তো সবই ওর। আমাদের সঙ্গে আমাদের মেয়ের কোনো সম্পর্ক নেই। ও কোথায়, কিভাবে, কেমন আছে আমরা এ বিষয়ে কিচ্ছু জানি না। প্লিজ আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে করুন, না হলে প্লিজ উঠে পড়তে পারেন। এরকম কাউকে আপনাদের সন্দেহ যারা গৌরবের মৃত্যুতে লাভবান হতো বলে আপনাদের মনে হয়? না। আপনার ছেলে তো মুম্বাইতে থাকতো, রাইট? হ্যাঁ, কাজের সূত্রে। হঠাৎ এখানে বাড়ি কিনলো কেন? গৌরব এখানে বাড়ি কিনেছে, কলকাতায়। কিনেছে তো, চৌহাড়ি লেনে। রমেনবাবু একবার আশাদেবী ও একবার প্রমোদ বাবুর দিকে তাকালেন। সকলেই অবাক অনির্বাণের এই অদ্ভুত কথায়। বাবা, গৌরব যে এখানে বাড়ি কিনেছে সেই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আপনার মুখে তো প্রথম শুনলাম। দ্যাটস স্ট্রেঞ্জ। বাড়ির লোকও জানে না? আপনি জানেন উনি কেন এখানে হঠাৎ করে এসেছিলেন বম্বে থেকে? যবে থেকে রামু নেই তবে থেকেই ও বাড়িতে আর সেভাবে ফোন করতো না। কলকাতাতে এলে কোনো হোটেলে এসে উঠতো, এই বাড়িতে আর আসতো না। তবে আমি যতদূর জানি লাস্ট ও এখানে আগের মাসে এসেছিল নীলিমার অ্যাক্সিডেন্টের কারণে। ও যে এখানে আছে, বাড়ি কিনেছে, ওর যে খুন হয়ে গেছে, এই সবই আমরা নয় টিভিতে না হয় আপনাদের মতো মানুষজনদের কাছে শুনেছি। ভেবে দেখুন কি দুর্দিনটাই এলো আমাদের। হ্যাঁ প্রমোদবাবু, একটু ব্যক্তিগত প্রশ্ন করছি। জানি আপনাকে বিব্রত করছি, তাও তদন্তের খাতিরে জানতেই হবে। আপনার সারা জীবন অবিবাহিত থাকার কারণ? সকলেই অনির্বাণের এই অদ্ভুত কথায় ভীষণ অবাক হলেন। প্রমোদবাবু হেসে বললেন, যাকে চেয়েছিলাম সেই তো আর রইল না, চলে গেল। আপনার বিয়ে করাও হলো না। ও আচ্ছা, সরি মিস্টার সেন। প্রমোদবাবু কিছুই বললেন না, শুধু ঘাড় নাড়লেন। চোখ থেকে বোধহয় 1 ফোঁটা জলও গড়িয়ে পড়ল সবার অলক্ষ্যে। আচ্ছা, নীলিমা দেবী এবং গৌরব সেনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? যতদিন আমরা দেখেছিলাম ততদিন তো খারাপ কিছুই দেখিনি। আমি গৌরবের ঘরটা একবার দেখতে পারি? না, কনস্ট্রাকশনে কাজ শুরু হয়েছে গতকাল থেকে। বাড়ি ভেঙে মাল্টিপ্লেক্স ফ্ল্যাট হচ্ছে গৌরবের ঘরের পিছনের দিকে, অলরেডি ভেঙে ফেলা হয়েছে। ও আচ্ছা, নো প্রবলেম, আই উইল ম্যানেজ। বলেই বেশি কথা না বাড়িয়ে অনির্বাণ উঠে গেলেন। সেন জমিদার বাড়ির কাছেই একটা ছোট্ট হোটেলে একটা রুম ভাড়া নিলেন তিনি। রাত 9টা। নিজের লাল ডায়েরিটা নিয়ে বসলেন। লিখতে লাগলেন একের পর এক ক্লু এবং সাজাতে লাগলেন পুরো ঘটনা। পরের দিন সকাল 8টায় পারমিতা ক্লায়েন্ট সেজে পৌঁছলেন নীলিমা মেডিকেলে। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু নীলিমা মেডিকেল কেয়ার। How can I help you? Actually, I heard that you guys are recruiting people for a job profile. Yes, of course. We are, ma'am. Have you brought your CV? Yes. Give it to me. I will submit it. Okay. পারমিতার সিভি নিয়ে নীলিমা ম্যামের কাছে জমা দিয়ে এলেন রিসেপশনিস্ট। Please wait just for a few minutes. Ma'am will call you for interview. হাসি মুখে পারমিতা ইতিবাচকভাবে ঘাড় নাড়লেন। বসে রইলেন ওয়েটিং রুমে। প্রায় 37 মিনিট পাস্ট হওয়ার পর রিসেপশনিস্ট ফিরে এলেন। পারমিতা দেবীকে নীলিমার ক্যাবিনের রাস্তা দেখিয়ে
ওনার কাছে পৌঁছে দিলেন। সব কিছু একবার ভালো করে পরীক্ষা করে দেখে নিয়ে নিজেকে সামলে গুছিয়ে নীলিমা দেবীর কেবিনে প্রবেশ করলেন পারমিতা। পারমিতাকে দেখেই নীলিমা বললেন, প্লিজ কাম ইন ডিয়ার পারমিতা। পারমিতা এগিয়ে গেলেন, বসলেন সোফায়। আমার তোমার সিভিটা দুর্দান্ত লেগেছে। আমি তোমাকে আজই আমার অফিসে জয়েন করার জন্য অফার লেটার দিতে চাই। হেসে থ্যাংক ইউ বললেন পারমিতা। স্যালারি ডিসকাস করলেন। নীলিমা বললেন, তোমার জয়েনিং কিন্তু কাল থেকেই, চলে এসো অফিসে। কথা শেষ হতেই ফর্মালিটি মেনটেন করে একটা থ্যাংক ইউ বলে পারমিতা বেরিয়ে এলেন অফিস থেকে। ফোন ঘুরিয়ে কল করলেন হাজব্যান্ডকে। হ্যালো। চাকরিতে ঢোকা হয়ে গেছে, এবার জাস্ট আমাদের ক্লুগুলো খুঁজে বার করতে হবে। কয়েকদিন এখানে কাজ করলেই বুঝে যাব। কিছু সন্দেহজনক দেখলে? বেশ কয়েকটা জিনিসে আমার একটু খটকা লেগেছে। কি কি বিষয়? এটা এমন একটা সংস্থা যারা কম ইন্টারেস্টে মেডিকেল লোন দেয়। সেখানে নিশ্চয়ই দরিদ্র, মিডিওকার এই ধরনের মানুষদের আসা উচিত, তাই না? কিন্তু ম্যাক্সিমাম জনই ইয়াং এজ এন্ড দে লুক ভেরি রিচ। কম বয়সী ধনী ছেলে মেয়ে লোনের অফিসে, স্ট্রেঞ্জ। শুধু তাই নয়, ওদের অফিসটা দুটো পার্টে ভাগ করা। ওই ছেলে মেয়েগুলো ঢুকে সোজা নর্থ পোলের ঘরের দিকে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের বসতে দেওয়া হলো সাউথ পোলে। আর তাছাড়াও আমি অফিসটা ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করলে আমার রিসেপশনিস্ট ওই দিকে যেতেও দেননি। এছাড়াও আমার আরো একটা বিষয় খুব অদ্ভুত ছিল। কি? গৌতম মিশ্রর অ্যাসিস্ট্যান্ট মিস্টার ঝাকে দেখলাম ওখানেই। স্ট্রেঞ্জ। ফোন কেটে অনির্বাণ মলয়কে ফোন করলো। এনি আপডেট? ভয়ঙ্কর একটা তথ্য হাতে পেয়েছি। কি? ওই দিন খুনের সময় মিস্টার রাথোর ওই ঘরে ছিলেন। গৌরব ওখানে ছিলেন, কিন্তু মিস্টার রাথোর ওয়াজ অলসো দেয়ার। 307, 2 পিপল, 1 রুম। মানে? ঠিকই বলছি। হোটেলের সিসিটিভিতে একটা পার্ট কাটা ছিল, রিস্টোর্ড। গৌরব সেনের বুকিং ছিল 12 দিনের, 30th মে টু 10th জুন 307-এ। আর মিস্টার রাথোরের বুকিং ছিল 3 দিনের, 31st টু 2nd জুন। যখন গৌরব সেনের খুন হয় তখন ওনারা দুজনেই ওই হোটেলে ছিলেন। 1 in 307, 1 in 309 নম্বর রুম। কনফার্মড? 100%। কিন্তু সিসিটিভিতে ওনার উপস্থিতি দেখা যায়নি, রেজিস্টার লিস্টে ওনার নাম নেই। হাউ? কারণ উনিও খুন হয়েছেন, বেঁচেই নেই। হোয়াট? কি সব বলছিস তুই? আই এম স্পিকিং দ্য ট্রুথ। কিন্তু তোর মনে আছে বিছানায় ওই টান টান চাদর, রক্তের মোছা দাগ, ঘরে গৌরবের ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া, ওই ঘরে 2টো ডিএনএ পাওয়া অ্যান্ড অল? হ্যাঁ, নিঃসন্দেহে মনে আছে। আসলে মিস্টার রাথোর এবং মিস্টার গৌরব সেনের মধ্যে মিস্টার রুদ্র রায়ের বিজনেস নিয়ে কথাবার্তা চলছিল। কথা কাটাকাটিও তুঙ্গে ছিল। মিস্টার রাথোরও হুমকি দিয়েছিল যে সে খুন করে ফেলবে মিস্টার সেনকে যদি কেসটা রিওপেন হয়। এবং যেহেতু মিস্টার রাথোর রুদ্র রায়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, সেই কারণেই নীলিমা এবং রুদ্রবাবুও চাপ দিচ্ছিলেন গৌরবকে। কিন্তু তিনি নাছোড়বান্দা, তাই তো? তুই কি করে জানলি? মুর্শিদাবাদের জট। বাট তুই একটু আগেই বললি মিস্টার রাথোর খুন হয়েছেন। ডেড বডি কোথায় তাহলে? পুলিশের চোখেও পড়লো না? তোকে সেদিন মতিলাল একটা মেল করেছিল, তুই পুরোটা পড়িসনি, মুর্শিদাবাদে বেরিয়ে গেলি। তো প্রলয় যতীন কিন্তু এখনো গায়েব। তুই কি বলতে চাইছিস? ওরাই রাথোরকে মেরেছে? কিন্তু মারলো কি করে এবং কেন? সিসিটিভির ওই ডিলিটেড ফুটেজটায় প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে মিস্টার রাথোর চেক ইন করছে। উনি 309 নাম্বার ঘর নিয়েছিলেন। তারপর? গৌরব তো আগে থেকেই ওখানে ছিল। ওনাদের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটিও হয়। ব্যাপারটা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে গৌরব কথার মাঝেই ওয়াইনের বোতল দিয়ে মিস্টার রাথোরের মাথায় আঘাত করে বসে। ব্যাস, মিস্টার রাথোর নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এত কিছু জানলি কি করে? I got all this information from CCTV. সিসিটিভিতে কি দেখা যাচ্ছে? In CCTV we can see that Proloy is tempering proof in that room.
There was a CCTV in balcony facing 307 as the door of the room was open due to heated argument between both the parties. It captured all the things nicely. এক মিনিট, 307-এ গৌরব, 309-এর রাথোর, রক্ত 307-এ। তার মানে মিস্টার রাথোর এই 307 নম্বরে খুন হয়েছিলেন, আর ওই আর একটা ডিএনএ ছিল রাথোরের। এক্স্যাক্টলি। প্রুফ টেম্পারিং করলো কি করে? হোয়ার ইজ দ্য বডি নাও? হোটেলের কারুর চোখে পড়লো না? না, কারণ যতীন এবং প্রলয় তাকে সাহায্য করেছিল। প্রলয়? হাউ? আমরা তো ভাবছিলাম ওরাই খুন করেছে গৌরবকে। করতেও পারে, আমরা এখনো আংশিক সত্য জানি। বল বল, মাথাটা চিন্তায় ফেটে যাবে এবার। প্রলয় একজন অনাথ আশ্রমে বড় হওয়া ছেলে, সেখান থেকেই পড়াশোনা করে হোটেল ম্যানেজমেন্ট পড়ে তাজে। প্রলয় তার কলেজ জীবন থেকে যে মেয়েটিকে ভালোবাসতেন তাকেই রেপ করে মিস্টার রাথোর। ওই মেয়েটি মিস্টার রাথোরের অফিসেই কাজ করতেন। সেই রেপ কেসটায় গৌরব সেন মিস্টার রাথোরকে জিতিয়ে দেন। ব্যাস, ওনার প্রেমিকা সুইসাইড করে সামাজিক কলঙ্কের কারণে। মিস্টার রাথোর এবং মিস্টার গৌরব সেন দুজনেই হয়ে ওঠেন প্রলয়ের চরম শত্রু। যখন মিস্টার প্রলয় দেখেন ওনারা দুজনেই একসঙ্গে আছেন, ঠিক তখনই ওনাদের মারার বন্দোবস্ত করে। 307 এবং 309 দুটি ঘরেই সে এমন একটা বিছানার চাদর পাঠায় যেখানে বিষ মেশানো আছে। ওই বিষ ক্রমশ হাওয়ায় মিশতে থাকে, দুটি ঘরই পয়জনাস হয়ে ওঠে। গৌরব যদি মিস্টার রাথোরকে না মারত তাহলেও সে মারাই যেত। বিষটা মেশালো কে? যতীন। সিসিটিভি, রেজিস্টার? প্রলয় বাগচি চেঞ্জড ইট। ডেড বডি অফ মিস্টার রাথোর, প্রুফ টেম্পারিং? গৌরব, যতীন এবং প্রলয় মিলে। মানে? গৌরব তো জানতো না যে প্রলয়ও রাথোরকে খুনের পরিকল্পনা সাজিয়েছিল। ব্যাস, রাগের বশে গৌরব যখন খুন করেন রাথোরকে, তখন টাকা পয়সার লোভ দেখিয়ে প্রলয় এবং যতীনকে দিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দেয় এবং নিজে গিয়ে 912 নম্বর রুমে থাকতে শুরু করে। ওই কারণেই 307-এ দুটো ডিএনএ আর রাথোরের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ক্লিনিক্যাল রিপোর্ট? ক্লিনিক্যাল রিপোর্ট বলছে গৌরবের যে স্লিপ প্যারাডক্সিয়া টাইপ প্রবলেমটা আছে সেটার জন্যেই উনি রাতে 912 নম্বর রুমে থাকাকালীন প্যানিক অ্যাটাকের শিকার হন এবং ঠিক সেই সময় উনি হোটেল থেকে বেরিয়ে যান। কিন্তু পরদিন সকালে বন্ধ ঘরে 307-এ ওনার মৃতদেহ উদ্ধার হয়। হোয়াট? এটাই সত্যি, এটাই অদ্ভুত। রেজিস্টার থেকে নাম মুছে দিল, সিসিটিভি থেকে ফুটেজ ডিলিট করে দিল। কোন ইন্টারেস্টে করলো এটা প্রলয়? নিজেকে বাঁচানোর জন্য নাকি ব্ল্যাকমেলের জন্য? সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাথোর ওই হোটেলে ঢুকেছেন, ওই রুম বুক করেছেন, ওখানে থেকেছেন, রাতে এসে 307-এ ঢুকেছেন, এভরিথিং। সে না হয় বুঝলাম, কিন্তু গৌরবের মৃত্যুটা আরো জটিল হয়ে গেল। নিঃশ্বাসের সঙ্গে বিষ ঢুকেছিল শরীরে, কিন্তু তাতে উনি মরেননি, সেটা রিপোর্ট বলছে। মরেছেন অন্য কোনো অজ্ঞাত কারণে। কিন্তু সেটা কি? কে মারলো ওকে? হোটেলের বাইরে বেরিয়ে গেলে বন্ধ ঘরে কি করে পাওয়া যায় ওর মৃতদেহ? প্রলয় এবং যতীনকে আগে খুঁজে বের করতে হবে। ওরাই জানে মিস্টার রাথোরের মৃতদেহ কোথায় এবং গৌরব সেন কিভাবে মরলেন। আমাদের দার্জিলিং যেতে হবে। আচ্ছা, ওই নীরু নামক মেয়েটি এবং কল রেকর্ডিংস গুলোর কি হলো? নীরু ওরফে নিরুপমা মিত্র, সুপ্রিম কোর্টের লয়ার, গৌরবের প্রেমিকা। হোয়াট? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? নীলিমা জানতো না, ইনফ্যাক্ট কেউই জানতো না। কল রেকর্ডে কি কি পেয়েছিস? নাথিং। নিজেদের দুঃখ আর ওই মিস্টার রাথোরকে নিয়ে 4 ঘন্টা বকবক করে কাটিয়েছে। এনিথিং মোর? আর বলিস না তো, মাথা ধরে গিয়েছিল ওদের ওই প্রেম আলাপ শুনতে শুনতে। একটু হাসলেন অনির্বাণ, বললেন, নিজেও কর একটা প্রেম, তখন আর মাথা ধরবে না। হেসে উঠল মলয়ও। গৌরবের খুনটা তো হোটেলের বাইরেও হতে পারে। তারপরে সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়ে গৌরবের বডিটা সাজিয়ে ক্রাইম স্পট বানিয়ে দিয়েছে। এটারও একটা পসিবিলিটি আছে। কিন্তু তুই একটা কাজ করতো, হোটেলের বাইরে যত সিসিটিভি আছে, রাস্তার, শপিং মলের, সবকিছু দেখ। সবকিছুতে নিশ্চয়ই কিছু না কিছু একটা পাওয়া যাবে। ওকে। অত রাতে কি করে ক্যাব বুক করেছিল?
না নিজেই ড্রাইভ করেছিল? ওই অবস্থায় নিজে ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। গাড়িটা অন্য কেউ চালাচ্ছিলেন, আমি শিওর। তুই একবার ক্যাব ডিটেলসটা দেখে নে তো, আর দেখে আমাকে জানা। ওকে। আর শেষ 6 মাসে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা ওনার জীবনে, কিছু পেলি সেরকম? না, ওই রাথোরের কেসটা, প্রফেশনাল থেকে ওই লোকটার পার্সোনাল লাইফে বেশি ঝামেলা ছিল। সে আমিও বেশ বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি। ও, আরও একটা ব্যাপার। কি রে? এই নিরুপমা দেবী এখন কোথায়, কি করেন, সব ডিটেলস কিন্তু আমার জানা দরকার। আমাদের ওনার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, দেখছি কতদূর কি করতে পারি তোকে মেল করে জানিয়ে দেব। কলকাতায় ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্ক ডাউন থাকতে পারে। ওকে। এই বলে অনির্বাণ ফোনটা কেটে দিলেন। মতিলালকে ফোন করলেন। हेलो जनाब, एक मदद चाहिए, कर पाओगे? बोलिए कैसे आपकी मदद करूं? एक टिकट बुक करो। कहाँ का? दार्जिलिंग का। ज्यादा टाइम नहीं है, सोर्स लगा के जल्दी करो। ओके जनाब। अच्छा, तो सारा अरेंजमेंट करके रखना। और हाँ, प्रोलॉय और ज्योतिन वहीं पर है, ढूंढ के निकालो कि वो कहाँ पर है। ओके जनाब, मैं आपको कॉल करता हूँ इन्फॉर्मेशन गैदर होते ही। ফোন কেটে দিলেন অনির্বাণ। রাজশেখর বাবুকে ফোন করলেন। হ্যাঁ, বলছি যে গৌতম মিশ্রের জীবনের পুরো হিস্ট্রি আমায় পাঠাও দাদা। কেন ভাই, কি হলো? আজকে নীলিমা মেডিকেল কেয়ারে ওনার অ্যাসিস্ট্যান্টকে দেখা গেছে। সে কি, এ কি করে হয়? এই কেসের সঙ্গে উনি নিশ্চয়ই জড়িয়ে আছেন, আমি শিওর। ওয়াই টু শিওর? উনি কখনোই মুম্বাই ব্রাঞ্চ ছেড়ে কলকাতায় আসেন না, কিন্তু যেই গৌরব সেন খুন হলো তার পরের দিন উনি এখানে এলেন। আজকে আবার নীলিমার অফিসে। খুব স্ট্রেঞ্জ ব্যাপার। হ্যাঁ, তা ঠিক। একটু অপেক্ষা করো, চেষ্টা করছি। ফোন কাটলেন অনির্বাণ। ঠিক সেই সময় একটা মেসেজ এলো অনির্বাণের ফোনে। ভুল পথে যাচ্ছ, আসল খেলা তোমার সামনে, অতীতে যাও। অনির্বাণ মেসেজটা পড়লেন, তারপর মনে মনে ভাবতে লাগলেন, কেউ কি আমার ওপর নজর রাখছে? হঠাৎ অনির্বাণের চোখ পড়ল তার হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা একটা লাল রঙের গাড়ির দিকে। যখন থেকে সে এখানে রয়েছে, গাড়িটাও এখানেই দাঁড়িয়ে। সুবিধের ঠেকল না অনির্বাণের কাছে। দোতলার কামরা থেকে অনির্বাণ শান্ত দৃষ্টিতে দেখতে লাগলেন গাড়িটাকে। কোথায় যেন সে এরকমই একটা গাড়ি দেখেছে। স্ট্রেঞ্জ। আমি সমস্ত সিসিটিভি দেখলাম, তোমার সন্দেহই ঠিক। কি কি পেলি? অত রাতে নীলিমা এসেছিল গৌরবকে পিক করতে। তারপর ওরা তাজ থেকে বেরিয়ে সোজা শরৎ লেনের দিকে যায় ওই রাত 2:43 নাগাদ। গাড়ি নীলিমাই চালাচ্ছিলেন। দেন সিসিটিভিতে আবার ঢুকতেও দেখা যাচ্ছে গৌরবকে তাজ হোটেলে, ওই ধরো মোটামুটি 4টে নাগাদ। আমি এটাই ভাবছিলাম, কোনো একটা হিসেব তো আছে যেটা মিলছে না। ওই 1.5 ঘন্টায় কিছু সেরকম নিশ্চয়ই হয়েছে যা গৌরবের মৃত্যুর জন্য দায়ী, আমি নিশ্চিত। মে অর মেবি নট। হ্যাঁ, আরো একটা বিষয়। কি পেলি আর? যেদিন গৌরব খুন হয় তার পরদিনই ওই নিরুপমা মিত্র কলকাতায় আসেন, কিন্তু তারপর থেকে তার ফোন বন্ধ, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আই গট দ্য গেম। অনির্বাণ মলয়কে ফোন করেছিলেন তথ্য দেওয়ার জন্য। সব শুনে ফোন কেটে দিলেন অনির্বাণ। রাত এখন 9টা। হোটেলের বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গেলেন সেন জমিদার বাড়ির দিকে। উদ্দেশ্য প্রমাণ খুঁজে পাওয়া। বাড়ির ছেলে আগের দিন মারা গেলেন আর বাড়িতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। আবার তার ঘরটাকেই সবার আগে ভেঙে ফেলা হলো। এটা প্রচণ্ডই স্ট্রেঞ্জ। মুর্শিদাবাদ এখন বেশ শান্ত, নির্জন। সেন জমিদার বাড়ির আশেপাশে ভালো করে ঘুরে দেখতে লাগলেন অনির্বাণ। হঠাৎ রাস্তার মোড় থেকে ওই লাল রঙের গাড়িটা খুব দ্রুত অনির্বাণের দিকে এগিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ। গাড়িটা ব্রেক কন্ট্রোল করতে না পারলেও সোজা বেরিয়ে গেল। অনির্বাণ সরে যেতেই অল্পের জন্য গুরুতর অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল সে। গাড়ির চালকের মুখ তিনি দেখতে পাননি, কিন্তু অন্ধকারেও তিনি স্পষ্ট বুঝেছিলেন গাড়িটি কোনো পুরুষের নিয়ন্ত্রণে। অনির্বাণ নিশ্চিত হন কেউ তার উপর
এক নাগাড়ে নজর রাখছে। গাড়িটিকে ধরতে না পারলেও গাড়ির নাম্বারটা তার একবারেই মুখস্থ হয়ে যায়। রাত 3টে। নিজের হোটেলে ফিরে এসে তিনি মগজ ধোলাই করতে বসলেন। অত রাতেই মতিলাল তাকে ফোন করে বললেন, जनाब बहुत बड़ी खबर मिली है। क्या? प्रलय बगची और जतिन दोनों का ही मर्डर हो गया। क्या? मेरे आदमी लोगों ने पूरा डाटा निकाले है। 1 जून जब गौरव बाबू का कत्ल होता है ठीक तब यानी उसके अगले दिन जतिन और प्रलय बोरिंग 672 इस फ्लाइट से दार्जिलिंग चले जाते हैं। फिर वो लोग वहीं पर ही थे। 2 दिन पहले एक लाल कलर की गाड़ी ने उन दोनों को धक्का दे दिया रास्ते पे। पहाड़ से फिसलकर उन दोनों का मौत हो गई। लोकल पुलिस उस गाड़ी को ढूंढ रहा है। किसी ने वहां पे गाड़ी का नंबर नोट किया था? हाँ जी, पुलिस के पास उस गाड़ी का डिटेल्स है। 4506 के WV রিজিয়ন। এটা তো সেই গাড়িটাই যেটা আজ আমায় মারতে চেয়েছিল। তারপর নিজেকে সামলে সে আবার বলে, अच्छा इस गाड़ी का ओनर का पता करो। ओके जनाब। डेड बॉडी वेरीफाई हुई है? जनाब, डेड बॉडी वेरीफाई हो गया, पर एक अजीब बात है जनाब। क्या? उन दोनों के पॉकेट से एक बहुत पुरानी सिनेमा का टिकट मिला है। द मर्डरर राइट? हाँ, पर आपको कैसे पता? नहीं नहीं, बस ऐसे ही। आई वॉज जस्ट गेसिंग। तुम उस गाड़ी का पता करो, ओके? কলটা কেটে দিলেন অনির্বাণ। অন্যদিকে রাজশেখর বাবু একটা ইমেলে গৌতম মিশ্রর সমস্ত ডিটেলস লিখে দিয়েছেন। ইমেল খুলে পড়তে শুরু করলেন অনির্বাণ। অন্যদিকে মলয় ও নিরুপমা মিত্রের ফটোগ্রাফ, কল ডিটেলস, লাস্ট 5 মান্থের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিলেন ইমেলে। সেই রাতে আর ঘুম হলো না অনির্বাণের। রাত ভোর চলল মস্তিষ্কের মগজ ধোলাই, সঙ্গী একমাত্র ব্ল্যাক কফি। ইতিমধ্যেই ফোন করে অনির্বাণকে জানিয়ে দিলেন মতিলাল, वो गाड़ी तो प्रमोद सेन के नाम पर ही था जनाब। অনির্বাণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কেসটা নিয়ে ঠিক কিভাবে কোন দিক দিয়ে এগোবে কিছুতেই বুঝতে পারল না। মেইলগুলো পড়তে থাকলো। গৌতম মিশ্র প্রভাত মিশ্রর ছেলে, দ্য গ্রেট বিজনেসম্যান অফ অন টাইম। তার সঙ্গে নীলিমার ফোনের কল ডিটেলস চেক করলে স্পষ্টভাবেই বোঝা যায় ওনাদের মধ্যেকার সখ্যতা বহু দিনের। হয়তো তারা অনেক বেশি ঘনিষ্ঠ। গৌতম মিশ্র অবিবাহিত। আরও যখন পড়তে থাকেন অনির্বাণ, তখন জানতে পারেন ড্রাগ পাচার কাণ্ডেও একবার নাম জড়িয়েছিল গৌতম মিশ্রের। 1 বছর জেলও খেটেছিলেন তিনি। বুঝতে কিছুই বাকি রইল না অনির্বাণের। তার মানে গৌতম মিশ্রের নির্দেশেই হোটেলের অনেক কর্মচারীরা তাকে অনেক ভুল তথ্য দিয়েছিলেন গৌরব সংক্রান্ত। পরের দিন সকালে অনির্বাণ মলয়কে ফোন করলেন। মলয় ফোন ধরতেই, নীলিমার ডিভোর্স পিটিশনটা কোর্ট থেকে নিয়ে আয় তো। নীলিমার ডিভোর্স পিটিশন মানে? গৌরব এবং নীলিমার ডিভোর্স পিটিশনটা কোর্টে রয়েছে। পাস হয়ে গেলে নীলিমা গৌরবের মেডিক্লেমের 29 কোটি টাকা পেয়ে যাবে। ওটার উইথড্রনেশন ফাইল কর ইমিডিয়েটলি। মানে টাকার জন্য নীলিমা খুন করেছে নাকি প্রলয়? কি বুঝলি? বললেন জবনিকা উঠিতে চলেছে, বুঝলেন মলয় বাবু? I got his game plan, the mastermind. অন্যদিকে ঘুম থেকে উঠে নতুন অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন পারমিতা। অর্ণবকে স্কুলে পাঠিয়ে সে বেরোতে যাবে, ঠিক সেই সময় ফোন করলেন অনির্বাণ। পারমিতা ফোনটা ধরলেন। তোমাকে কোথাও যেতে হবে না, আমি কেস সলভ করে ফেলেছি। তুমি বাড়িতেই থাকো, আমি আসছি। ট্রেনে করে
সেই জমিদার বাড়িকে বিদায় জানিয়ে অনির্বাণ সন্ধেবেলায় ফিরে এলেন নিজের বাড়ি মনোহরা ভবনে। শান্ত মনে ঘরে ঢুকলেন তিনি। হাত পা মুখ ধুয়ে জামা কাপড় বদলে এসে বসলেন সোফায়। অনির্বাণ ফোন করলেন রাজশেখর বাবুকে। হ্যাঁ বলো অনির্বাণ, কিছু করতে পারলে? আই সলভ দ্য কেস, তুমি ফোর্স রেডি করো। খুনিকে? চেক দ্য কনফিডেন্সিয়াল মেল। রাজশেখর অনির্বাণের কথা শুনে হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, দেখে নিচ্ছি। দাদা বলছি, নিরুপমা মিত্রের সেরকম কোনো ক্লু পাইনি। তিনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেন না, ফোন নম্বরও প্রাইভেট, নো ক্লু অ্যাট অল। মৃত মানুষের দেহ পাওয়া যায় কিন্তু ক্লু নয়, ওটা তো আমরা খুঁজে বার করি। মানে? নিরুপমা মিত্র মৃত। হোয়াট? কিন্তু কিভাবে? আমাদের এই কেসের প্রাইম সাসপেক্ট কারা ছিলেন আগে সেটা বল। এই কেসটা বড্ড জটিল, অনেকেই অনেক কারণে গৌরব সেনকে খুন করতে পারতেন বা পারেন। কিরকম? এই যে প্রলয় বাগচি, সে মিস্টার রাথোর এবং মিস্টার সেন দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আবার অন্যদিকে দেখো, মিস্টার গৌরব কথা কাটাকাটির মাঝে খুন করেন মিস্টার রাথোরকে। আর কেউ? খুনের পর নিশ্চয়ই প্রলয় তাকে ব্ল্যাকমেল করে টাকা হাতাতে চেয়েছিল, তাতে যোগ দিয়েছিল যতীন। তবে তারপরে প্রলয় এবং যতীনও গৌরব সেনকে খুন করতেই পারেন, কারণ গৌরববাবুর যে মোট 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কোনো টাকা কিন্তু ট্রান্সফার হয়নি প্রলয় বাগচির অ্যাকাউন্টে। প্রলয় বাগচির বন্ধু বান্ধব সেরকম নেই, সুতরাং ওই জটিলতার বিষয়টি আপাতত এখানে নেই। এনিথিং মোর? বাকি থাকেন মিস্টার রাথোর নিজেও। তিনি হয়তো ওনার নিজের মৃত্যুর আগে থেকেই গৌরব সেনের জন্য মরণ ফাঁদ প্রস্তুত করে রেখেছিলেন। ইন্টারেস্টিং, বাট তোমাদের মাথায় অন্য কিছু আসছে না? সামথিং অড, সামথিং ডিফারেন্ট? নীলিমা এবং গৌতম মিশ্রের ব্যাপারটা, প্রমোদ সেনের গাড়ির ব্যাপার, প্রলয়ের খুন, যতীনের খুন, প্যান্টের পকেটে সিনেমা, জমিদার বাড়িতে সোজা কনস্ট্রাকশনের কাজ, ওগুলোর কি হবে? আর নীরুর মৃত্যু, এটা তো সবচেয়ে শকিং। এই প্রত্যেকটাই তো অড। আচ্ছা মলয়, অনির্বাণ আমাকে যা ডিটেলস দিয়েছে আর আমি যা জেনেছি ইতিমধ্যে, তার থেকে একটা কথা অত্যন্ত স্পষ্ট হয় যে নীলিমা দেবীর সঙ্গে গৌতম মিশ্রর খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। এটার জেরেও তো খুন হতেই পারে, ভেবে দেখো। শুধু ঘনিষ্ঠ নয় পারমিতা, তুমি ভুল বললে, তারা বিবাহিতও ছিলেন। হোয়াট? নীলিমা গৌরব সেনকে কেবলমাত্র বিয়ে করেছিলেন তার বাবা মিস্টার রুদ্রর ইললিগাল ড্রাগের ব্যবসায় আইনি ব্যবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু গৌরব? সে তো নীলিমা দেবীকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। তা ঠিক, কিন্তু এই বিয়ের পরেই গৌরব বুঝতে পারে যে সে কত বড় ভুল করে বসেছে। নীলিমা তাকে বিগত 4 বছরে কেবলমাত্র ইউজই করে গেছে। নিরুপমা মিত্র ফ্রেমে এলো তারপরেই। যখন অনির্বাণ তার সংসার জীবনে ব্যক্তিগতভাবে অতিষ্ঠ হয়ে উঠেছেন, ঠিক সেই সময় তার সঙ্গে ছিলেন নিরুপমা মিত্র, অবিবাহিত 28 বছরের একটি মেয়ে, সুপ্রিম কোর্টের ডিফেন্সের জুনিয়র লয়ার, দ্য গ্রেট মিস্টার দিলজিৎ মিত্তলের সহকারী, যার ঝুলিতে কোনো ফেল্ড কেস নেই। তুমি জানলে কি করে? আগে শোন, কোথা থেকে কি জানলাম সেসব পরে বলছি। ঠিক আছে, বলো বলো। নীরু গৌরবের খুব ভালো একজন বান্ধবী ছিলেন, ছিলেন রোজকার চায়ের আড্ডার সঙ্গী, সুখ দুঃখের গল্পের শ্রোতা, যে কিনা মোটামুটিভাবে গৌরবের বিষয়ে সবই জানত। আস্তে আস্তে সময়ের ব্যবধানে তাদের মধ্যে ভালোবাসা জন্মায়, বা বলতে পারিস বন্ধুত্বটাই ভালোবাসায় রূপান্তরিত হয়। তারপর কি হলো? গৌরব যখন প্রায় নাজেহাল হয়ে উঠেছেন বাড়ির অন্দরের সমস্যায়, ঠিক তখন সে নিজে গৌরব সেনকে সাহায্য করার অভিপ্রায়ে এগিয়ে আসেন। আস্তে ধীরে নীরু এবং গৌরব সেনের কথাবার্তা বাড়তে থাকে, ধীরে ধীরে তারা একে অপরের কাছে আসতে থাকে। নীলিমা এই ব্যাপারে কিছুই জানতো না, তাই না? না। তুই কি করে জানলি? নিরুপমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কোনো নিউজ রিপোর্টেও তাদের কথা পাবলিশ হয়নি। তাহলে নিরুপমার পুরো নামটা বলতো পারমিতা? নিরুপমা মিত্র। ও হ্যাঁ, বাঙালি। শিট। আমার মাথায় এটাই ক্লিক করেছিল। আমি অনিবেন্দ্রকে ফোন করি। কে?
ওই পাবলিক সার্ভিস কমিশনের অফিসার? অনিবেন্দ্র চ্যাটার্জি। তার সঙ্গে কোনো যোগাযোগ করেছিলে? বিকজ অফ দ্য টাইটেল মিত্রা। মানে 2020 সালের করোনা ভাইরাসের কারণে যে পাবলিক সার্ভিস সার্ভে তথা জনসংখ্যা কাউন্ট করার যে প্রোগ্রাম সেটা হয়নি, সেটাই তো আবার হতে চলেছে কয়েক বছরের মধ্যে। তার প্রস্তুতিও বেশ তুঙ্গে। তো ওনাদের কাছে সমস্ত পরিবারের ডিটেলস কালেক্ট থাকেই ঠিক এই কারণে। দাঁড়াও, লেট মি গেস। তুমি ওনাকে ফোন করে ভারতবর্ষে যতজন নিরুপমা মিত্র নামের মহিলা রয়েছেন এবং লয়ার তাদের ডিটেলস বের করো। অ্যাডিশনাল ক্রাইটেরিয়া মিলিয়ে দেখে নিরুপমা মিত্রকে আইডেন্টিফাই করা যায় কিনা, রাইট? একদম, সেখান থেকেই আমি নিরুপমার ডিটেলস পেয়ে যাই। হার অ্যাড্রেস, স্কুল, পাস্ট লাইফ, মেনি থিংস। তারপর? Then I send my people to collect those information. They visited her home and then boom. What was happening on the other hand? অন্যদিকে নীলিমা ক্রমে ক্রমে আরো বিদ্রোহী হয়ে ওঠে যখন সে জানতে পারে যে গৌরব আবার মিস্টার রাথোরের কেস ফাইলটা ওপেন করতে চলেছেন। কেস ফাইলটা ওপেন হলে রুদ্র রায়ের হীরের ব্যবসার আড়ালে যে ড্রাগের ব্যবসা চলতো তা ধসে পড়বে একেবারে। আর এটা নীলিমা এবং রুদ্র রায় খুবই ভালো করে জানতেন, তাই তারা খুনের প্ল্যান সাজান 1 বছর আগে থেকেই। কিরকম? নীলিমা গৌরবের থেকে টাকা নিয়েই মেডিকেল চালু করেন। সেখানে তিনি কায়দা করে মেডিক্লেম পিটিশন বের করিয়ে নেন সরকার থেকে। একটা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে গৌরব সেনের নামে একটা মেডিক্লেম ফাইল করেন 29 কোটি টাকার। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে যদি মিস্টার গৌরবের মৃত্যু কোনো আনন্যাচারাল কজে হয় তাহলে পুরো পরিবার তথা নীলিমা দেবীকে গৌরব সেনের নামে করা ইন্স্যুরেন্সের সমস্ত টাকা দিতে হবে এবং তারা পাবেন। তারপর ব্যাস, টাকাও পাওয়া যাবে, রিস্কও শেষ। প্ল্যান ছিল দারুণ। নীলিমা এবং তার বাবা মিলেই তাকে খুন করেছে তার মানে? অনির্বাণ মুচকি হাসলেন, বললেন, বলছি তো, দাঁড়াও। ইন্স্যুরেন্স কোম্পানির একটা শর্ত ছিল। কি? কোম্পানি গৌরব সেনের মৃত্যুর ইন্স্যুরেন্সের টাকাটা ঠিক তখনই দেবে যদি গৌরব সেনের মৃত্যু হয় কলকাতায়। ওই কারণেই নীলিমা গৌরব সেনের নাম করে কলকাতায় সবার অজান্তে একটা বাড়ি কেনেন। ঠিক তাই। বাড়িটা আসলে কিনেছিলেন নীলিমা দেবী, গৌরব বাবু নয়। বাট পেপারস? নীলিমা দেবী তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে গৌরব সেনের নাম করিয়েই ওই বাড়িটা কিনেছিলেন। তাই পেপারসে কিন্তু গৌরব সেনের নামই ছিল। পুলিশের মতো আমরাও তাই ভাবি, কিন্তু আসলেই গৌরব কখনো ওই বাড়ি ছাড়তেই যায়নি। তাহলে ওই দুটো ওয়াইনের গ্লাস নীলিমা এবং মিস্টার রাথোরের। হোয়াট? গৌরব সেনের মৃত্যু এবং মিস্টার রাথোরের মৃত্যুর আগে কথা বলেছিলেন নীলিমা এবং রাথোর। আমি যখন চৌরাহি লেনের বাড়িতে যাই তখনই আমার ঘরে সমস্ত যন্ত্রপাতিগুলো টেস্ট করে নিয়েছিলাম। সেখানে আমি অ্যালেক্সাতে একটা ভয়েস ইনস্ট্রাকশনও পাই। নীলিমা সেইং, হ্যালো অ্যালেক্সা, টার্ন অন দ্য ফ্যান প্লিজ। কিন্তু মিস্টার রাথোর? আমরা যে ওয়াইনের গ্লাস পাঠিয়েছিলাম সেটা টেস্ট করেই বোঝা গেছে যে দ্বিতীয় গ্লাসের লালারস কোনো পুরুষের। যেহেতু এর আগেও মিস্টার রাথোরের নামে পুলিশ কেস আছে, সেই কারণেই আমি রাজশেখর বাবুকে সেটি মিলিয়ে দেখতে বলি। অ্যান্ড মাই গেস ওয়াজ রাইট, ইট ওয়াজ রাথোর, দ্যাট ব্লাডি ক্রিমিনাল। তারপর আর কি, আমি বুঝে যাই খুনের পেছনে নীলিমার হাত আছেই। কিন্তু ডিভোর্স, গৌতম মিশ্র, এইসব? খুব সিম্পল। গৌরবকে বম্বে থেকে কলকাতায় ডেকে আনার জন্য নীলিমা তার নামে কোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করে। অন্যদিকে লুকিয়ে বিয়ে করে গৌতম মিশ্রকে। তার সঙ্গে মিলেই তাজ হোটেলে খুনের পরিকল্পনা সাজাতে থাকেন। একটা অ্যাডভোকেটের লাইফে এত রহস্য! এর মধ্যেই ঘটে যায় মিস্টার রাথোরের মৃত্যু। একেবারে দাবার চালের চেকমেট। প্রলয় এবং যতীন রাথোরের বডি নিয়ে পালিয়ে যায় দার্জিলিং। পাহাড়ের কোনো খাদে সেই বডি ফেলে দেয় ওরা। প্রলয় গৌরব সেনকে মারারও প্ল্যান করেছিল, কিন্তু 307-এ বিষে ভর্তি খাবার যখন সে যতীনের হাত দিয়ে পাঠায় তখন প্রলয় জানতে পারে ওই কেসটি গৌরব সেন ইচ্ছে করে জেতাননি, বরং উনি নিজেও শাস্তি চান। তাই কোনো রকম ব্ল্যাকমেল না করেই হেল্প করেন প্রলয় মিস্টার গৌরবকে। সঙ্গে সঙ্গে গৌরবের ঘর পরিবর্তন করে তাকে 912 নম্বর রুমে শিফট করেন, কারণ
309 এবং 307 দুই ঘরেই বিষ মেশানো চাদর ছিল, যেখানে ক্রমাগত বিষের ধোঁয়া মিশছিল বাতাসে। 96 ঘন্টায় মৃত্যু। তার মানে গৌরবকে যতীন এবং প্রলয় খুন করেননি? না, করেননি। তাহলে নীলিমা এবং রাথোর, নাকি রুদ্র এবং গৌতম? গৌতম মিশ্রর সঙ্গে গৌরবের কোনো সমস্যাই ছিল না। সে শুধু নীলিমাকে বিয়ে করেছিল, দ্যাটস ইট। নীলিমা তাকে কনভিন্স করেছিল যে মিস্টার সেন নীলিমাকে ডিভোর্স দেবেন না, তাই গৌতমও গৌরবকে খুনের প্ল্যান করতে থাকে নীলিমার সঙ্গে মিলে। আচ্ছা, পরিচয় হয় কি করে গৌতম ও নীলিমার? রুদ্র রায়ের বন্ধুর ছেলে গৌতম মিশ্র, প্রভাত মিশ্রর ছেলে। তাহলে নীলিমা নাকি রুদ্র? রাথোর তখনও গৌরবকে মেরে ফেলার ডিল করেননি যখন তিনি কলকাতায় এসেছিলেন। আসলে নীলিমা প্রেশার ক্রিয়েট করে গৌরবকে কলকাতায় নিয়ে আসেন। তার লক্ষ্য ছিল গৌরবের ডিভোর্স এবং মৃত্যু। গৌরব যেহেতু জানতেনই না যে ওনার কলকাতায় বাড়ি কেনা, তাই তিনি তাজ হোটেলেই ওঠেন। তাহলে রাথোর ওখানে শুধু টাকা পয়সা ডিল করতে এসেছিলেন? এক্স্যাক্টলি, অনলি টু ডিল উইথ মানি। সে কখনোই গৌরবকে মারতে চাননি, কিন্তু তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বাধ্য হয়েই গৌরব আঘাত করেন রাথোরকে। ব্যাস, গন। বাকিটা? রাথোর গন, প্রলয় যতীন গন, গৌতম গন। বাকি থাকে নীলিমা এবং রুদ্র। তাদের প্ল্যান পরিষ্কার ছিল। গৌরব রাথোরের খুনের পর খুব ভয় পেয়ে যায়। সে নীরুকে ফোন করে বহুবার, কিন্তু সারাদিন কেস লড়ে নীরু তখন গভীর ঘুমে তার দিল্লির বাড়িতে। 912 নম্বর রুমে গিয়ে ঘুমোতে চেষ্টা করেন গৌরব। একদিকে ভয়, অন্যদিকে স্লিপ প্যারাডক্সিয়া, অন্যদিকে বিষের প্রতিক্রিয়া। এই ত্রিমুখী আক্রমণে নাজেহাল হয়ে সে একটা ভয়েস মেইল পাঠায় নীরুকে প্রায় 46 মিনিটের। পরে সেটা ডিলিটও করে দেয় নিজের ফোন থেকে। তারপর মনে আছে তুই রাতের বেলায় গৌরবকে বেরিয়ে নীলিমার সঙ্গে ড্রাইভ করে কোথাও গিয়ে আবার ফিরে আসতে দেখেছিলিস? হ্যাঁ, বেশ মনে আছে। যখন শারীরিক এবং মানসিক যন্ত্রণা একেবারে চরম সীমায়, ঠিক তখন নীলিমাকে ফোন করেন গৌরব। হসপিটালে নিয়ে যাবার জন্য বলেন, কিন্তু বলেন না রাথোরের মৃত্যুর কথা। নীলিমা তাকে হসপিটালের নাম করে আগে ইন্স্যুরেন্সের কোম্পানিতে নিয়ে গিয়ে সই সাবুত সেরে ফেলে। প্রায় অচৈতন্য গৌরবকে দিয়ে ডিভোর্স পেপারেও সই করিয়ে নেয়। নীলিমা গৌরবের শারীরিক অবস্থা দেখে ভেবেছিলেন যে মিস্টার রাথোর তাকে মেরেছেন। নীলিমা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে সে আর বাঁচবে না। হোটেলে ফিরতে গৌরবকে বাধ্য করেন নীলিমা। এরপর হোটেলে ফিরে এসে 912 নম্বর রুমে যাওয়ার শক্তি ছিল না গৌরবের। প্রলয় তখন নিজের কেবিনে, যতীনও নিজের কাজেই 307 নম্বর রুমে গিয়ে শুয়ে পড়েন তিনি। ততক্ষণে 307 নম্বর রুমে সমস্ত প্রুফ টেম্পারিং এর কাজ শেষ। অর্থাৎ গৌরব ওই বিষের কারণেই মারা গেছেন? না, নীলিমা, প্রলয়, যতীন, গৌতম, রাথোর, রুদ্র, এনারা সবাই নানা কারণে গৌরবকে মারতে চেয়েছিলেন, কিন্তু কেউই পারেননি। ওই যে বলে, রাখে হরি তো মারে কে। তাহলে খুনটা কে করলো আর কিভাবেই বা করলো? প্রলয় এবং যতীন দুজনের সামান্য গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি। আসলে মৃত্যুটা ছিল সাজানো। আর নিরুপমা সেই ভয়েস মেলটা সকালে দেখেন এবং সেই দিনেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। কিন্তু তার ভালোবাসার মানুষ অনেক আগেই ততক্ষণে মারা গেছেন। নীরু এবং গৌরব তাদের নিজেদের সম্পর্কের কথা কাউকে জানাননি, এক্সেপ্ট ওয়ান। কে? বলছি, আগে শোন পুরোটা। কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে নেমেই হন্তদন্ত হয়ে নিরুপমা তাজের দিকে রওনা দেন, কিন্তু পথে একটা লাল রঙের গাড়ি পিষে দেয় তাকে। রাস্তায় পড়ে থাকে তার নিথর দেহ। হোয়াট? এক মিনিট, তোর মনে আছে আমরা যেদিন তাজের দিকে যাচ্ছিলাম সেদিন একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, একটা লাল গাড়ি? ইয়েস, রিমেম্বার, ইয়েস। শিট ম্যান, শিট। মানে ওটা অ্যাক্সিডেন্ট নয়, খুন ছিল। হ্যাঁ, ওটা অ্যাক্সিডেন্ট নয়, খুন ছিল। এবং ওটাই সেই লাল গাড়িটা যেটার দ্বারা প্রলয় এবং যতীনেরও অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ যারা যারা গৌরবকে সাহায্য করেছিল বা করার ইচ্ছে পোষণ করত, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয় ওই লাল গাড়ির কারণে। এমনকি আমার ওপরেও অ্যাটাক হয়েছিল। নিজের হাজবেন্ডের উপর অ্যাটাক হওয়ার কথা শুনেই আঁতকে উঠলেন পারমিতা।
মলয়ও বেশ একটু ঘাবড়ে গেলেন। তোমার উপরে অ্যাটাক? আমি একদম ঠিক আছি, শান্ত হও তুমি। মলয়, ডোন্ট টেক স্ট্রেস। আমি যখন মুর্শিদাবাদে যাই তখনও কিছুতেই কোনো হিসেব মেলাতে পারছিলাম না, কিন্তু যখন আমি ওনাদের সেন বাড়িটা ঘুরে দেখি, হঠাৎ একটা ফোন আমি দেখতে পাই রমেন বাবুর ঘরে, যা আসলেই অবাক করার মতো। কি? নিরুর ফোন? তুই কি করে জানলি? নিরুর ফোনটা ছিটকে গিয়ে রাস্তার একদম কর্নারে পড়েছিল। আমি একজন বয়স্ক মানুষকে দেখেছিলাম ফোনটা চুরি করতে, ভেবেছিলাম ছিচকে চোর হয়তো। ব্যাস, দুয়ে দুয়ে চার আর কি। আমি ওই বাড়ির এক মেম্বারের ঘরেই ওই ফোনটা দেখি এবং নিঃসাড়ে চুরিও করে ফেলি, এবং বাড়ি থেকে বেরিয়ে ওই জমিদার বাড়ির সামনেই একটা রুম নিয়ে থাকতে শুরু করি। যে আসলেই খুনি সে জানতো যে ওই ফোনটা হাতে পেলে আমি কেসটা অনায়াসেই সলভ করে ফেলবো। আমি ওই বাড়ি থেকে চলে আসার পর সে যখন ফোনটি খুঁজে পায়নি, তখন সে নিজেকে বাঁচাতে আমার উপর আক্রমণ করে বসে। আমি অনেক কষ্টে বেঁচেছিলাম সেদিন, কিন্তু কেসটা আমি সলভ করে ফেলি। তাহলে খুনি কে? সে কিভাবে খুন করলো? ওফ, বলছি মলয়, তোর মনে আছে আমি তোকে গৌরবের ডাবল বার্থ মিস্ট্রিটা বলেছিলাম? হ্যাঁ, বেশ ভালো মনে আছে। ইয়াপ, দ্যাটস দ্য মার্ডার রিজন। মানে? আগে বলি খুনের কারণটা, সেটা শোন আগে। উফ, তাড়াতাড়ি বলো না, আর তো তর সইছে না। আচ্ছা, আগে বলো, নাইগ্লেরিয়া ফলেরির নাম শুনেছ? কিরে মলয়, শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, অর্ণবের বিজ্ঞান বইতে দেখেছিলাম। ব্রেইন ইটিং অ্যামিবা এটা, তাই না? এক্স্যাক্টলি। এটার সঙ্গে গৌরব বাবুর খুনের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। ওই অ্যামিবা আসলেই গৌরবের সম্পূর্ণ মস্তিষ্ককে খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলেছিল। সেই কারণে তার মৃত্যু হয়। যখন প্রায় ভোরে গৌরব রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করেন, ঠিক তখনই ওনার নিউরনের যে পার্টগুলো মানুষকে সচল রাখে সেগুলো কোল্যাপসড করতে শুরু করে একে একে। ব্যাস, বন্ধ ঘরে মৃত্যু। কিন্তু অ্যামিবা গৌরবের শরীরে গেল কি করে? জলের মাধ্যমে। 6 মাস আগেই 6 মাস ধরে একটু একটু করে শেষ করে দিচ্ছিল ভিতর থেকে গৌরবকে। একটু একটু করে ওর ব্রেনটাকে খেয়ে নিচ্ছিল। মাঝে 2-1 বার শরীর খারাপ করায় সে ডাক্তারও দেখিয়েছিল। কিন্তু কে করলো এইসব? আমি যখন সেনবাড়িতে যাই তখন আমি সকলের ব্যাকগ্রাউন্ড ডিটেলস খুঁজে বের করি। সবার প্রথমে আমার সন্দেহ ছিল গৌরবের বোনের দিকে, কিন্তু না, গৌরবের বোন এবং পিসি দুজনেই দুবাইতে থাকেন। তারা কেউ আসেননি এখানে বিগত বহু বছর। তো বাকি থাকে আশা দেবী, প্রমোদ বাবু এবং রমেন বাবু। প্রমোদ বাবুরই তো সেই লাল গাড়িটা, আর ফোনটাও নিশ্চয়ই তুই প্রমোদ বাবুর ঘর থেকেই পেয়েছিলিস। আর প্রমোদ বাবুই একমাত্র মানুষ যার সঙ্গে গৌরবের খুব কম্পিটিশন চলত। আমিও তাই ভেবেছিলাম তখন। প্রমোদ বাবু, প্রমোদের কাছে একটা স্ট্রং কজ ছিল। পারমিতা এবং মলয়ের সঙ্গে কথা থামিয়ে অনির্বাণ রাজশেখর বাবুকে ফোন করলেন। বলছি, গ্রেপ্তার করেছো এই বেটাকে? নিয়ে আসছি লালবাজারে। ওকে স্যার। চলে এসো টাইম মতন, ফিজটা নিয়ে যাও। ফোন কেটে দিলেন অনির্বাণ। রাজশেখর বাবু কাকে অ্যারেস্ট করলেন মুর্শিদাবাদ থেকে? কাকা? যদি বলি বাবা, অবাক হবে। কি? রমেন বাবু? কি বলছো তুমি অনির্বাণ? মাথা ঠিক আছে তোমার? প্রথমে বললে খুন করেছেন প্রলয়, তারপর নীলিমা, তারপরে রাথোর, ওইদিকে যতীন, রুদ্র, গৌতম, নিরুর মৃত্যু, তারপর কাকা, মা, আর এখন বলছো বাবা। ঠিকই বলছি, একদম ঠিক। ডিটেলসে বল ভালো করে। রমেন বাবু আসলে গৌরবের বাবা নন। হোয়াট? এটা কি বলছিস? শোন মন দিয়ে, তাহলেই বুঝতে পারবি। আসলে আশা দেবী একজনকে ভালোবাসতেন ইয়াং এজে। সে আর কেউ নন, রামু। সব কি বলছো তুমি অনির্বাণ? আমাকে বলতে দাও পারমিতা। অনির্বাণ আবার বলা শুরু করলেন। হ্যাঁ, রামুই আসলে গৌরবের পিতা এবং আশা দেবীর প্রেমিক। আশা দেবীর পুরো পরিবার সম্পর্কে আমায় খবর দিয়েছিল মতিলাল। আশা দেবী হাওড়াতে থাকতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কৃষ্ণদাস বর্মন তথা সোকল্ড রামুর সঙ্গে দেখা হয় আশা দেবীর। প্রেম বিবাহের আগেই শারীরিক সম্পর্ক, ফল গৌরব।
কিন্তু বাড়ি থেকে এই সম্পর্ক ওনার মা বাবা কেউই মেনে নেননি এবং জোর করে সেন জমিদার বাড়ির বড় ছেলে বিজ্ঞান গবেষক রমেন সেনের সঙ্গে আশা দেবীর বিয়ে ঠিক করেন তারা। নির্ধারিত তিথি অনুযায়ী বিয়ে হয় ওনাদের। কিন্তু কিন্তু খুব সাধারণভাবেই আশা দেবী কৃষ্ণদাসকে ভুলে যেতে পারেননি। কৃষ্ণদাসকে না পেয়ে সে গর্ভবতী অবস্থায় বিষ পান করেন এবং মৃত্যুবরণের চেষ্টা করেন। তখন রমেনবাবু রিসার্চের কাজে জার্মানিতে। রমেনবাবুর ভাই প্রমোদ বাবুই তাকে বাঁচায়। রমেনবাবু জানতেন না? সম্ভবত প্রমোদবাবু পরিবারের সম্মানের খাতিরে এবং মাতৃতুল্য বৌদিদের সম্মানের কথা ভেবে কাউকেই কিছু জানাননি, এমনকি রমেনবাবুকেও না। রমেনবাবু এই সমস্ত ব্যাপারে কিছুই জানতেন না। সময়ের নিয়মে গৌরব পৃথিবীতে এলে রমেনবাবু ওনাকে নিজের বায়োলজিক্যাল সন্তান বলেই মনে করেন। অন্যদিকে কৃষ্ণদাস ফ্রাস্ট্রেশনের কারণে আশা দেবীর মা এবং বাবা দুজনকে কুপিয়ে খুন করেন এবং চাকর সেজে মুর্শিদাবাদ এসে থাকতে শুরু করেন আশা দেবীর সঙ্গে। তাদের মধ্যে অন্তরঙ্গতা, পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব রমেনবাবুর উপস্থিতিতেও কোনোদিন একটুও কমেনি। কৃষ্ণদাস যে আশা দেবীর মা বাবাকে খুন করেন তা জানতেন না আশা দেবী, তাই তার কাছে কৃষ্ণদাস ছিলেন ঈশ্বরের ন্যায়, তার ভালোবাসার মানুষ। কি তাই তো অনির্বাণ? অনির্বাণ এবং বাকিদের উদ্দেশ্য করে রাজশেখর বাবু সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, আরে আপনি দাদা লালবাজারের বদলে এখানে? রমেনবাবুকে গ্রেপ্তার করলেও আশা দেবী এবং প্রমোদকে বাঁচাতে পারলাম না, বুঝলে? সে কি আরো মৃত্যু? রাস্তায় কলকাতায় আসার পথেই ওনারা জ্ঞান হারান হঠাৎ করে, মুহূর্তের মধ্যেই মৃত্যু। সিপিআর দিয়েও কিছুই হলো না। হওয়ার কথাও নয়। ওদের খুন হলো কেন? গৌরবের সঙ্গে এই খুনের কি সম্পর্ক? আছে আছে পারমিতা, আছে। অনির্বাণ আবার বলতে শুরু করলেন। 1 বছর আগে গৌরবের একটা টিউমার অপারেশন হয়, নন মলিগন্যান্ট টিউমার। সেই সময় যা যা ব্লাড টেস্ট করা হয় তাতেই জানা যায় গৌরবের ব্লাড গ্রুপ ও পজিটিভ। অন্যদিকে রমেনবাবু এবং আশা দেবী দুজনের ব্লাড গ্রুপই বি পজিটিভ। মা বাবা দুজনের যেই ব্লাড গ্রুপ নেই, সেই ব্লাড গ্রুপ সন্তানের মধ্যে কখনোই হেরিডিটারি ট্রান্সফরমেশনের থ্রুতে আসতে পারে না। গবেষক রমেনবাবু সেটা খুব ভালো করেই জানতেন। রমেনবাবুর ভাই তথা প্রমোদবাবুর ব্লাড গ্রুপও বি পজিটিভ, একমাত্র কৃষ্ণদাসের ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ। সন্দেহ হয় রমেনবাবুর। সন্দেহের বাসা যেই রমেনবাবুর মনে দানা বাঁধতে শুরু করে, ঠিক তখনই রমেনবাবু পুরনো অতীত খুঁজে সব সত্যি উদ্ঘাটন করতে উদ্যত হন। ব্যাস কিছুদিনের রিসার্চ আর তার মধ্যেই উনি সবটুকু অনুধাবন করে ফেলেন। ওনার মধ্যে তীব্র থেকে তীব্রতর প্রতিশোধ স্পৃহা জন্ম নেয়। সে রীতিমতো পাগল হয়ে ওঠেন বদলা নেওয়ার জন্য। নিজে সায়েন্টিস্ট হওয়ায় সে খুনের প্ল্যান বানায় নিখুঁতভাবে, যাতে কারোর সন্দেহ না হয় যে এটা খুন। সবাই ভাবে এটা একটা রোগ, একটা দুর্ঘটনা। এবং উনি ব্রেন ইটিং অ্যামিবা পানীয় জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেন প্রমোদ এবং আশা দেবীকেও। এমনকি কৃষ্ণদাসও সুইসাইড করেননি, ওনাকেও খুন করেছিলেন এই রমেনবাবুই। হোয়াট? এ তো সিরিয়াল কিলিং! এত জটিল ইতিহাস বেরিয়ে এলো একটা খুনের পেছনে। ও মাই গুডনেস, মাই গড ম্যান, হোয়াট দ্য হেল ইজ দিস? কিন্তু গৌরব, সে তো ওখানে থাকতো না। গৌরবের সাইনাসের সমস্যা ছিল। একবার গৌরব এসেছিলেন তার বাড়িতে তার ওষুধগুলো নিতে কৃষ্ণদাসের মৃত্যুর পর। তখনই বুঝে গেছি, আর বলতে হবে না। কিন্তু তুই এত কিছু বুঝলি কি করে? গৌরব নিজেও এই কথাটা জেনে গিয়েছিল। সে রামু বা বলতেই পারিস বায়োলজিক্যাল পিতার সঙ্গে অশান্তি নীলিমার কারণে নয়, বরং নীলিমার সূত্র ধরে করেছিল। গৌরব আসলে নিজেও কৃষ্ণদাসকে খুনের পরিকল্পনা করেছিলেন। কি জটিল কেস রে বাবা! সবাই সবাইকে মারতে চায়, কিন্তু কে কিভাবে কাকে মারলো সেটা বোঝা যায় না। আচ্ছা একটা কথা বল, তুই বললি গাড়িটা প্রমোদের, তাহলে ওই খুনগুলো আর নীরুর ঘড়িটাও তো ওখানেই পেয়েছিলিস তুই? অনির্বাণ খুব শান্ত স্বরে হাসলেন। রাজশেখর বাবুর দিকে একবার তাকালেন, তারপর বললেন, প্রমোদ বাবুকে সত্যি বাঁচানো গেল না, তাই না? তুমি কি বলছো? একটু পরিষ্কার করে বলো। প্রমোদ বাবুর জীবনেও তার ভালোবাসার মানুষ ছিলেন যাকে তিনি পাননি।
তাই তার রাত জাগার সঙ্গী ছিল মাদকদ্রব্য। একদিন এইভাবেই তিনি নিজের ঘরে বসে অনেক রাত অবধি মাদকদ্রব্য সেবন করছিলেন। ঠিক সেই সময় তিনি রবেন বাবুকে রিসার্চ ল্যাবের দিকে যেতে দেখেন। এত রাতে নিজের দাদাকে রিসার্চ ল্যাবের দিকে যেতে দেখে সন্দেহ হয়। পিছনে পিছনে সেও যায় আর বুঝতে পারে তার দাদার প্ল্যান। উনি রমেন বাবুকে ওষুধ বদলাতে দেখেন গৌরবের, কিন্তু নেশার ঘরে তিনি কিছুই করতে পারেননি। কিন্তু পরে গৌরব সেনের মৃত্যুর খবর পেয়ে সন্দেহের আঁচ সবার আগে রমেনবাবুর দিকে তাক করে বসেন প্রমোদবাবু। নিজের ভাইয়ের কাছে চাপের মুখে পড়ে সব সত্যিই বলেন তিনি। তাঁদের জলে ব্রেইন ইটিং অ্যামিবা মেশানোর কথাও, কিন্তু তাও প্রমোদবাবু নিজের ভাইকে বাঁচাতে সবার আগে নীরুকে গাড়ি চাপা দেন। নীরুর কলকাতায় আসার আগে প্রমোদবাবুই ফোন করেছিলেন আপন ভেবে, কিন্তু কারণ প্রমোদবাবুই একজন যাকে গৌরব তার এবং নীরুর সম্পর্কের কথা জানিয়েছিলেন। আর নীরুর ফোনের ভয়েস মেলে সে জানতে পারে রাঠোরের খুনের কথা, নীলিমার বিট্রেয়াল, জানতে পারেন প্রলয় এবং যতীনের কথাও। ব্যাস, দার্জিলিংয়ে গিয়ে তাদের শেষ করে নিজের দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে না চাওয়ার প্রমাণ তিনি দেন। কিন্তু আমাদের ফোনে ওই হিন্ট এবং হুমকিগুলি পাঠাচ্ছিলেন আশা দেবী। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তুই সেনবাড়ির এই অতীতটা জানলি কি করে? দিল্লি থেকে আনানো নীরুর ডায়েরি পড়ে নীরুও সব জানত। তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ গৌরব তাকে সব বলতো। তার মানে প্রমোদবাবু আগে থেকেই জানতেন যে তিনি মারা যাবেন, তাও তিনি তার ভাইয়ের জন্য এতটা। আর আশা দেবী মরতে চাননি, সে রেখে গিয়ে তোমাদের হিন্ট দিচ্ছিল খুনির দিকে, রাইট? গৌরবও জানতো তার নিজের মৃত্যুর কারণ। সে জানতো সে মারা যাবে। মাঝে সে যখন ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার তাকে জানিয়েছিলেন। তাই সে নিরুপমাকে সবটুকু বলে গিয়েছিল। রাঠোরের বিরুদ্ধে প্রমাণগুলোও ছিল নীরুর কাছে, শুধু বলেনি নিজের মৃত্যুর কারণ। সে রামুকে খুনের পরিকল্পনা করলেও খুন করেনি। সে থেমে গিয়েছিল এই ভেবে যে রামু তো তার বাবা। রাজশেখর একটা চেক লিখে দিলেন অনির্বাণের উদ্দেশ্যে। অনির্বাণ হাসি মুখে চেকটা ফিরিয়ে দিলেন, বললেন, স্যার, এই কেসটাই নেব না, থাক। রাজশেখরও হাসলেন, বুঝলেন প্রমোদবাবু, নীরু, গৌরব ওর মন ছুঁয়ে গেছে। অনির্বাণ নিজের ডায়েরিতে লিখে নিলেন, কেস 33, দ্য সিন হাউস ক্লোজড। সাঁইত্রিশ দিন পর অনির্বাণ নিজের মনোহরা ভবনে বসে থ্রিলার বাংলা স্টোরি শুনছেন। হঠাৎ মলয় ফোন করলেন তাকে। হ্যাঁ মলয়, বল। মলয় গম্ভীর কণ্ঠে বললেন, আমি নীরুর ডায়েরিটা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। তুই এই অতীতটা জানলি কি করে? সত্যি করে বল অনির্বাণ। অনির্বাণ মুচকে হাসলেন, বললেন, নয় আমরা অতীতের মধ্যে থাকি, নয় অতীত আমাদের। মনোহরা ভবনের অনির্বাণের অফিস রুমের জানলাটা খোলা ছিল। টেবিলের উপর অনির্বাণ এবং গৌরবের একসঙ্গে একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে ছোটবেলায় তোলা যে ছবিটা রাখা। ঝড় শুরু হতেই বাতাসে ভেসে গেল জানলা দিয়ে। পড়ে রইল অনেক না বলা কথা, একটা অজানা অতীত এবং অনেকটা রহস্য। বোধহয় তার কিছুটা সত্যিও। নমস্কার, শেষ হলো আমাদের আজকের নিবেদন থ্রিলার বাংলা স্টোরি প্রেজেন্ট সৃজা মুখার্জির কলমে মস্তিষ্কের শিকারী। গল্প পাঠিয়েছিলাম আমি খুশি। কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে ঠিক একই সময়ে অনলি অন থ্রিলার বাংলা স্টোরি ইউটিউব চ্যানেলে। আজকের জন্য বিদায়।